ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিডিয়া কোশ্চেন মাস্টার ক্লাস কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 আছে ফার্স্ট লেকচার। আজকে ক্লাস আমরা পড়বো একটা টপিক আছে টাইট্রেশন ইন্ডিকেটর। তো এই টপিকটা বেসিকটা আসলে খুব বেশি বড় না। আমরা এই ফার্স্ট হচ্ছে এই টপিক থেকে আসলে কোশ্চেনটা কেমন আসে সেটা জেনে নিব। দেন এই টপিক থেকে এমসিকিউ সলভ করব। তো টাইট্রেশন ইন্ডিকেটরে আমরা দেখবো যেখানে আসলে কিছু ইন্ডিকেটর আছে। তো এই ইন্ডিকেটরে কোশ্চেনের চান্স অনেক বেশি থাকে যে লাইক একটা টাইট্রেশন প্রসেসের মধ্যে কোন ইন্ডিকেটর তুমি ইউজ করবা, বা এই ইন্ডিকেটর আসলে অ্যাসিডিক মিডিয়াম কি টাইপের কালার দিবে, বেসিক মিডিয়াম কি টাইপের কালার দিবে, প্লাস কিছু রেঞ্জের কোশ্চেন থাকে, এটা হচ্ছে আমরা সামনে দেখবো। হ্যাঁ, তো এইটার কোশ্চেনগুলো মেনলি থাকবে, প্লাস লাস্টে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকে, ওগুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, তো আমরা দেখতেছি যে এই টপিক থেকে আসার চান্স কিন্তু 100%, তাই না? তো দেখো যে তোমাদের লাস্ট যে 23, 22, 21, 19, 17, 16, 15 অর্থাৎ 14 মানে কোশ্চেন আর কোশ্চেন কিন্তু হবে না। সো এই টপিকটা হচ্ছে মাস্ট, এই টপিকটা পড়া লাগবে। আর এই টপিকটা যদি তুমি ভালো শেষ করতে পারো, ক্লাসের যে ক্লাস ভালো মতো যদি তোমরা বুঝে শেষ করতে পারো, তাহলে আমরা ধরে নিব যে তোমরা ইনশাআল্লাহ মেডিকেল যে মেইন পরীক্ষা সেখানে ইনশাআল্লাহ একটা এমসিকিউ ইনশাআল্লাহ পারবে। হ্যাঁ, মাস আর বেশি আসতে পারে কিন্তু। হ্যাঁ, শুরু করি আমরা। তো হুইচ ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর অফ স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস টাইট্রেশন। আচ্ছা, তাহলে কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর ফর স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস টাইট্রেশন। তো আমরা হচ্ছে আগে কি করব? আমরা হচ্ছে সবার শুরুতে টাইট্রেশন প্রসেস একটু জেনে নিই কি। তো টাইট্রেশন প্রসেস নিয়ে তোমাদের অনেকের ধারণা আছে। সো আমরা জানি টাইট্রেশন প্রসেসে কি হয়। টাইট্রেশন প্রসেসে আমরা একটা মেইনলি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন থাকে। তো সেই স্ট্যান্ডার্ড সলিউশন থেকে আমরা হচ্ছে একটা এমন একটা সলিউশনের কনসেন্ট্রেশন বের করব যে সলিউশন কনসেন্ট্রেশন আমরা জানি না। তাহলে আমরা কি বললাম যে যদি আমরা বলি যে টাইট্রেশন আমরা কি করব? ফার্স্ট কথা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড সলিউশন থাকবে। তারপর আরেকটা সলিউশন থাকবে, সেটা হচ্ছে আননোন কনসেন্ট্রেশন, সলিউশন অফ আননোন কনসেন্ট্রেশন। আর আরেকটা কি থাকবে আমাদের একটা, যেটা হচ্ছে এই টপিক তবে মেইন একেবারে আকর্ষণ, সেটা হচ্ছে ইন্ডিকেটর। সো আমরা কি করব? আমরা হচ্ছে এখানে মানে আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন, যেটা তুমি নোন স্ট্যান্ডার্ড সলিউশন মানে কি? স্ট্যান্ডার্ড সলিউশন মানে হচ্ছে একটা সলিউশন যার কনসেন্ট্রেশন নোন, অর্থাৎ নোন কনসেন্ট্রেশন সলিউশন হলো স্ট্যান্ডার্ড সলিউশন। আর একটা সলিউশন থাকবে যেটা হচ্ছে তুমি কনসেন্ট্রেশন আননোন। আর তুমি কিভাবে করবে? একটা ইন্ডিকেটরের মাধ্যমে বের করবে। সো এটা আসলে আমরা এখানে কিছু গ্লাস অ্যাপারেটাস ইউজ করি, তাই না? তো কি কি গ্লাস অ্যাপারেটাস আমরা ইউজ করি? আমরা কিন্তু এখানে হচ্ছে একটা কনিকা ফ্লাস্ক থাকে। এটা হচ্ছে তোমরা চ্যাপ্টার 1 ফার্স্ট পেপার সেখানে পড়ছো। হ্যাঁ, কনিকা ফ্লাস্ক থাকে, বুলেট থাকে, তারপর হচ্ছে পিপেট থাকে। সো আমরা জানি আমাদের যে কনিক্যাল ফ্লাস্ক, সেই কনিক্যাল ফ্লাস্কে হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড সলিউশন মানে আমরা আননোন যে সলিউশন সেটা নেই। বুলেট হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন নেই। তারপর হচ্ছে আমরা যে আর যে কনিক্যাল ফ্লাস্কে জানা সলিউশন সেখানে আমরা ইন্ডিকেটর এড করি। দেন আমরা বুলেট থেকে ড্রপে ড্রপে হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে আমরা সেখানে ইনপুট করি। দেন যেই পয়েন্টে যে হচ্ছে ইন্ডিকেটর দেওয়া থাকে আগে থেকে কালার চেঞ্জ হয়ে যাবে, ইন্ডিকেটর কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমরা সেই পয়েন্টকে বলেছি নিউট্রালাইজেশন পয়েন্ট বা হচ্ছে ইন পয়েন্ট অনেক ভাবে বলি। হ্যাঁ, তো কি কি পয়েন্ট বলতে পারি আমরা? সেই পয়েন্টকে বলি যে ইন পয়েন্ট, বা বাংলা যে সমাপ্তি বিন্দু বলি ইন পয়েন্ট, বা আমরা তাকে হচ্ছে নিউট্রালাইজেশন পয়েন্ট বলতে পারি। হ্যাঁ, নিউট্রালাইজেশন, এটা নিউট্রালাইজেশন পয়েন্ট। হ্যাঁ, অনেক আমরা বলতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব? সো আমরা হচ্ছে এখানে যে নিউট্রালাইজেশন পয়েন্টে আমরা যে পিএইচ পাচ্ছি, অর্থাৎ এই মানে যেই পিএইচ এ হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সেটা বের করি। প্লাস হচ্ছে আমরা এখানে কোন ইন্ডিকেটর আমরা ইউজ করি সেগুলো হচ্ছে আমরা বের করি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে দেখি আসলে কিছু আমাদের কন্ডিশন আছে। হ্যাঁ, সো আমরা টোটাল আমরা 4টা কন্ডিশন পাবো। 4টা কন্ডিশন এখানে 4টা টোটাল হচ্ছে আমরা 4টা কন্ডিশন পাবো। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের 4টা কন্ডিশন। তো যেহেতু টাইট্রেশন আমরা কি অ্যাসিড আর বেস মধ্যে রিঅ্যাকশন করতেছি, 4টা কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। যদি রিঅ্যাক্ট করি তাহলে আমরা কিভাবে কোন ইন্ডিকেটর আমরা ইউজ করব আর কোন পিএইচ হচ্ছে আমরা রেজাল্ট পাবো। তো একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, একটা হবে কি স্ট্রং অ্যাসিড উইক বেস। তাহলে 3 নম্বর কি হতে পারে তোমরা বলো? তাহলে কি হবে সেখানে? যে উইক অ্যাসিড স্ট্রং বেস হতে পারে, আর হতে পারে এমন যে উইক অ্যাসিড উইক বেস। তাহলে কি হতে পারে? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, আর হতে পারে যে উইক অ্যাসিড উইক বেস। 4 টাইপের হচ্ছে আমাদের কন্ডিশন হতে পারে। তো একটা কন্ডিশন হচ্ছে যে আমরা যদি এখানে গ্রাফ আঁকি, গ্রাফে যদি আমরা সেখানে পয়েন্টগুলো দিই, লাইক মনে করো যে আমি পয়েন্ট দিলাম, তো গ্রাফের এখানে তো 7 হবে, মনে করো 8, 9, 10, 11, 12, 13, 14। হ্যাঁ, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14। আর আমি মনে করো নিচে দিতে পারি, লাইক মনে করো যে 6, 5, হ্যাঁ, 4, 3, 2, 1। তো আমি যখন হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে রিঅ্যাক্ট করবো, কি রিঅ্যাক্ট করবো? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। উপরে তো আচ্ছা, উপরে দিলাম মনে করো স্ট্রং বেস, এখানে দিলাম মনে করো স্ট্রং অ্যাসিড। ঠিক আছে? তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে যখন হচ্ছে আমরা রিঅ্যাক্ট করবো, তখন আমরা দেখবো যে এখানের যে পিএইচটা, তো মোটামুটি দেখা যায় স্ট্রং স্ট্রং বেসে রিঅ্যাক্ট করলে বিশাল একটা রেঞ্জে হচ্ছে এই ইন্ডিকেটরটা চেঞ্জ করে। হ্যাঁ, সো 7 থেকে 3 কম, হ্যাঁ 4, আর 7 থেকে 3 বেশি 10, অর্থাৎ 4 টু 10 রেঞ্জ, পিএইচ রেঞ্জ যখন 4 টু 10 হয়, এক এক স্ট্রং স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তো অনেক। সো এক এক স্ট্রং বেস এক এক স্ট্রং অ্যাসিডের মধ্যে যখন রিঅ্যাক্ট করি তখন দেখা যায় পিএইচ এর রেঞ্জটা দেখা যায় 4 টু 10 এর মাঝামাঝি হয়। হ্যাঁ, আর আমরা যেমন হাইড্রোক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এটা যখন রিঅ্যাক্ট করে তখন দেখা যায় এটা একেবারে 7 হয়। তো আমরা বলতে পারি যে এটার একেবারে যদি আমরা স্ট্যান্ডার্ড পয়েন্ট হয় সেটা হচ্ছে 7, বা রেঞ্জ আকারে বলি সেটা হবে কি 4 টু 10 এই টাইপের। হ্যাঁ, সো এখানে আমরা কোন ইন্ডিকেটর ইউজ করব? আমরা এখানে যে কোনো ইন্ডিকেটর, অর্থাৎ অল ইন্ডিকেটর আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে কি ইন্ডিকেটর? আমরা এখানে অল টাইপস অফ ইন্ডিকেটর ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, একটা কন্ডিশন গেল সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর হচ্ছে স্ট্রং বেস। তো সেকেন্ড কন্ডিশন আমরা দেখি, সেকেন্ড কন্ডিশন কি হবে বলতো? সেকেন্ড কন্ডিশন আমরা বলতে পারি যে মনে করো যে স্ট্রং বেস আর হচ্ছে উইক অ্যাসিড।
এখন যখন আমরা স্ট্রং বেস দিব, উইক অ্যাসিড দিব, তখন রেঞ্জটা কি মিডলে থাকবে নাকি এদিক ওদিক হবে? অবশ্যই এদিক ওদিক হবে। তো কোন দিকে থাকবে? যেহেতু যে স্ট্রং সেটা তার দিকে নিয়ে যাবে, তাই না? তার মানে এই ক্ষেত্রে আমরা দেখবো যে পিএইচ যে চেঞ্জটা সেটা আমরা দেখবো যে একটু বেসের দিকে চলে যাবে। হ্যাঁ, তো তখন দেখা যায় যে পিএইচ এর চেঞ্জ হওয়ার পরে তখন দেখবো আমরা যে আমরা নিউট্রালাইজেশন পয়েন্টটা পাবো সেটা হবে 8.8। কত পাবো? 8.8। তাহলে আমরা দেখি, বাট আমরা যদি হচ্ছে একটা কেমন থাকবে, হ্যাঁ, যেটা হচ্ছে উইক অ্যাসিড, তো আমরা 8.8 পাবো। আর যদি আমরা দেখি যে এখানে ঠিক আছে, আর রেঞ্জ আকারে যদি আমি বলি, রেঞ্জ আকারে বললে সেখানে হচ্ছে 8 to 10 এর মধ্যে একটা রেঞ্জ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে স্ট্রং যদি হয় স্ট্রং বেস উইক অ্যাসিড, তাহলে আমরা দেখব নিউট্রালাইজেশন পয়েন্টটা এই 8 to 10 এর মাঝখানে। হ্যাঁ, আর আমরা যদি স্পেসিফিকলি বলি পিএইচ কত, সেটা হবে কি 8.8 স্পেসিফিক করে বললে, আর রেঞ্জটা হবে 8 to 10 এর মাঝামাঝি, এরকম হয় আর কি। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা গেল। এখন 3 নাম্বার আমাদের কি আসতে পারে? 3 নাম্বার আমাদের হতে পারে যে ধরুন আমাদের রেঞ্জটা হচ্ছে এতটুকুর মধ্যে। 3 নাম্বার আমরা বলতে পারি যে আমাদের 3 নাম্বার কন্ডিশন হতে পারে এমন যে স্ট্রং অ্যাসিড উইক বেস। ঠিক আছে, তাহলে কি হতে পারে 3 নাম্বার কন্ডিশন? গ্রাফ আঁকলাম, আচ্ছা এই গ্রাফটা দিয়ে দিই। 3 নম্বর কন্ডিশন আমাদের হতে পারে যে এখানে স্ট্রং বেস দিলাম, তাহলে এখানে দিব উইক বেস, এখানে হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে এখন তোমরা এতটুকু বলতে পারতেছো যে এটার পিএইচটা কিন্তু আবার কি হবে, অ্যাসিডের দিকে চলে আসবে, যেহেতু অ্যাসিডটা স্ট্রং। তো অ্যাসিডটা স্ট্রং, তাহলে আমরা দেখি অ্যাসিড একটু বেশি স্ট্রং হবে। তো এখানে দেখা যায় এরকম হয়। হ্যাঁ, তাহলে আমরা দেখবো এই রেঞ্জটাতে আমরা হচ্ছে পিএইচ যে চেঞ্জটা পাচ্ছি। হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে যাবে এই রেঞ্জটাতে। তাহলে এই রেঞ্জটা দেখো অ্যাসিডের দিকে, তাই না? তো এই রেঞ্জটা আমরা যখন হচ্ছে যেটা হচ্ছে ভ্যালু আমাদের আচ্ছা আচ্ছা, ওখানে যখন একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে এখানে আমরা ইন্ডিকেটর কথা বলিনি। সো যেহেতু এটা বেজের দিকে আছে, তো এখানে আমরা একটা বেসিক ইন্ডিকেটর ইউজ করব। এখানে আমরা কোন ইন্ডিকেটর ইউজ করব? এখানে কিন্তু আমরা ফেনফথ্যালিন ইউজ করি ফেনফথ্যালিন। ফেনোফথ্যালিন বেসিক ইন্ডিকেটর, যেহেতু এটা বেসিকের মধ্যে আছে, বেজের মধ্যে দিকে আছে, যেন একটা ফেনোফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করব। আচ্ছা, এখন এখানে দেখো উইক বেজ আর হচ্ছে স্ট্রং অ্যাসিড। হ্যাঁ, তো স্ট্রং অ্যাসিড যখন উইক বেজ দিব, তখন আমরা অবশ্যই কি হবে, পিএইচটা কি অ্যাসিডের দিকে থাকবে। তো অ্যাসিডের দিকে যখন থাকবে, তখন এটাকে আমরা কি বলতেছি দেখো, যেটা আমরা দেখবো যে এক্সপেরিমেন্টাল ভ্যালু পাওয়া যায় 5.27। হ্যাঁ, এরকম কাছাকাছি 5.27 পাওয়া যায়। যদি আমরা রেঞ্জে বলি, তখন দেখা যাবে রেঞ্জটা হবে 4 to 7। তাহলে রেঞ্জটা কোথায় দেখো, যদি আমরা রেঞ্জে বলি, তাহলে রেঞ্জে বলে আমরা পাবো হচ্ছে ভ্যালুটা 4 to 7। হ্যাঁ, রেঞ্জে বলে আমরা পাবো হচ্ছে 4 to 7, মানে হচ্ছে 4, এটা হচ্ছে 7। আর যদি আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু বলি, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল যদি আমরা ভ্যালু বলি, সেক্ষেত্রে আমরা দেখবো 5.27 এর মতো হচ্ছে ভ্যালু পাবো। তার মানে এটা কি অ্যাসিডের দিকে আছে। তার মানে এই ক্ষেত্রে আমরা কি ইন্ডিকেটর ইউজ করবো বলতো? এই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে ফিনল রেড, হ্যাঁ, বা হচ্ছে ক্রিসল রেড, এগুলো ইউজ করবো। ফিনল রেড, ক্রিসল রেড, এগুলো আমরা ইউজ করবো। আর একটা আমাদের কন্ডিশন হতে পারে, সেটা কি বলতো? সেটা কিন্তু হতে পারে যে দুইটাই উইক। হ্যাঁ, সো উইক অ্যাসিড, সো উইক, এটা তো বেস, উইক বেস আর হচ্ছে উইক অ্যাসিড। যদি কন্ডিশন এমন থাকে, তখন কি কেমন হবে বলতো? তখন কি আমরা যেমন ইউজ করতে পারবো? তো যখন দুইটা উইক হয়, তখন দেখা যায় পিএইচটা খুব তাড়াতাড়ি হচ্ছে র্যাপিডলি হচ্ছে এটা চেঞ্জ করে ফেলে। যেহেতু খুব র্যাপিডলি হচ্ছে তার পরিসরটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা দেখা যায় এই ক্ষেত্রে ভাবে কোনো নিউট্রালাইজেশন পয়েন্ট বের করতে পারি না। প্লাস মানে নিউট্রালাইজেশন পয়েন্ট 7 এর মতো হয়, বাট দেখা যায় আসলে কোনো ইন্ডিকেটর এখানে ইউজ করা যায় না। সেখানে আমরা কি বলতে পারি? নো ইন্ডিকেটর। হ্যাঁ, তো পরীক্ষা আমরা যখন এমসিকিউ গুলো দেখবো যে এই টাইপের অনেকগুলো এমসিকিউ আমরা কিন্তু পাবো। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আমরা এখন এই যে ইন্ডিকেটর গুলো পড়লাম, সেই ইন্ডিকেটর নিয়ে আমরা এখন একটু ডিটেইলসে পড়ে নিব। হ্যাঁ, তো এখানে ইন্ডিকেটর গুলো লেখা আছে, তো আমরা এখন হচ্ছে এই ইন্ডিকেটর গুলো একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যে ইন্ডিকেটর গুলো লেখা আছে, দেখো যে অ্যাসিড বেস ইন্ডিকেটর, দেখো নাম দেওয়া আছে। এখানে দেখে মনে হচ্ছে আসলে খুব কঠিন, বাট আসলে এটা আসলে কি কঠিন, বাট এটা পরীক্ষায় অনেকবার আসে। হ্যাঁ, সো এর পরীক্ষা ভালো করার জন্য, যারা পরীক্ষা ভালো করতে চাও, তারা এটা দেখে ভয় পাবা না। হ্যাঁ, এটা আর মিস করে যাবে না, এটা কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই লাগবে। তো আমরা তোমাদের চেষ্টা করতে আমাদের একটু শিখাতে হবে না ক্লাসে, বাট প্র্যাকটিসে তোমাদের নিজেদের করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে দেখো যে আমাদের কি দেওয়া আছে, যে ফেনফথ্যালিন, হ্যাঁ, থাইমাল ব্লু, ক্রিসল রেড, ফেনল রেড। সো অনেক ধরনের হচ্ছে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। আচ্ছা, ফেনল রেড, ক্রিসল রেড আছে এখানে। আসলে ফেনল রেড, ক্রিসল রেড না পড়ে তোমরা ফেনল রেড করা যায়, বাট মেইনলি হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল এগুলো করবে। হ্যাঁ, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ আর হচ্ছে রেড। আচ্ছা, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের অ্যাসিডিক। হ্যাঁ, আচ্ছা, মিথাইল অরেঞ্জ আর হচ্ছে মিথাইল রেড। আচ্ছা, তাহলে এখানে যে কি আছে দেখো, যে এখানে ইন্ডিকেটর নাম দেওয়া আছে, দেন কোন ইন্ডিকেটর কোন মিডিয়ামে কি টাইপের কালার দেয়, যেমন হচ্ছে যে ফেনফথ্যালিন অ্যাসিডিক মিডিয়ামে কি টাইপ কালার দিবে, আর বেসিক মিডিয়ামে কি টাইপ কালার দিবে, এগুলো লেখা আছে। প্লাস রেঞ্জ লেখা আছে। তো আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, এটা পড়বা। হ্যাঁ, দেন এটা পড়ার পরে দেন এটা পড়বা, কারণ এটা আসলে পরীক্ষা যদি ইম্পর্টেন্ট যদি বলি, এটা চুজ করে এটা সিস্টেম, এটা বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো ফেনফথ্যালিন, আমরা কিন্তু বলছিলাম যে ফেনফথ্যালিন হচ্ছে একটা বেসিক। হ্যাঁ, ফেনফথ্যালিন হচ্ছে একটা বেসিক ইন্ডিকেটর। তো এটা হচ্ছে কি করে না, এটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম কোনো কালার দিচ্ছে না। বেসিক মিডিয়াম কালার হচ্ছে রেডিশ ভায়োলেট কালার দিচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা আমরা তো ইউরোর বাংলা যে হলুদ, এটা আমরা সবাই জানি, ব্লু যে নীল, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো আমি কিছু হচ্ছে তোমাদের ট্রিক্স দিব, যে তোমাদের ট্রিক্সও লেখা আছে, বাট ট্রিক্সগুলো একটু বাংলায়। হ্যাঁ, আসলে ট্রিক্সগুলো যদি আমরা ইংলিশে দিই, যদি আমরা ইংলিশ ভাষণে পড়তেছি, ইংলিশ নিয়ে পড়তেছি, আর আমরা তো বাঙালি, তো বাঙালি আমরা বাংলা তো মনে হয় সবাই জানি, তাই না? তো ট্রিক্সগুলো যদি আমরা বাংলা দিই, তোমাদের জন্য একটু ইজি হয়। তো আমরা দেখি যে ফেনফথ্যালিন, ফেনফথ্যালিনকে আমরা কি বলতে পারি? ফেনফথ্যালিনকে আমরা বলতে পারি যে এভাবে বলতে পারি যে ফেনাল। সো ফেনাল মানে কি? মানে ফেনফথ্যালিন, না মানে হচ্ছে নাই, মানে কালারলেস, কোনো কালার দিচ্ছে না। ঠিক আছে, আর ল মানে হচ্ছে লাল, মানে হচ্ছে রেডিশ ভায়োলেট। রেডিশ মানে হচ্ছে কি লালচে বেগুনি, বা রেডিশ ভায়োলেট। সো রেডিশ ভায়োলেট এটা কিন্তু আরেকটা কালার দেয়, যদি আমাদের এখানে পিঙ্ক কালারটা নাই, মানে আরেকটা কালার দেয় রেডিশ ভায়োলেট, এটা হচ্ছে পিঙ্ক কালার দেয়। হ্যাঁ, তো মাঝে মাঝে পরীক্ষায় পিঙ্ক দিয়ে কোশ্চেন আসতে পারে, তো তখন হচ্ছে আবার উল্টাপাল্টা দিও না, এটা কিন্তু রেডিশ ভায়োলেট হতে পারে, পিঙ্ক হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি লেখা আছে দেখো, যে বাকি যেগুলো আছে, থাইমাল ব্লু, ক্রিসল রেড, ফেনল রেড, ব্রোমোথাইমাল ব্লু, লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ আর হচ্ছে থাইমাল ব্লু অ্যাসিড। এখন দেখো থাইমাল ব্লু কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে অ্যাসিড। তো এগুলোর জন্য আমরা সেটা ছন্দ করব। ছন্দটা হচ্ছে ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো। কি বললাম? ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো। সো এটা তোমরা হচ্ছে চোখ বন্ধ করে ভিডিওটা পজ করে 10 বার বলো, কারণ এটা দিয়ে আমাদের লাস্ট সামনে অনেক এমসিকিউ করা লাগবে। ঠিক আছে, কি বললাম? ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো। সো এটা আমরা লিখে ফেলি।
সো মিথিলা বানানটা আমরা একটু এভাবে পড়বো, মিথিলা রেডি হলো। আচ্ছা, ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো। তো এখানের যে এতগুলোর মধ্যে যদি তোমরা সব মনে রাখতে নাও পারো, অ্যাটলিস্ট যেখানে ফেনফথ্যালিন, তারপরে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, হ্যাঁ, যেমন হচ্ছে যে ফেনফথ্যালিন, তারপর হচ্ছে যে মিথাইল অরেঞ্জ, হ্যাঁ, মিথাইল রেড, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু, হ্যাঁ, এগুলো তোমরা কেউ মিস করো না, ঠিক আছে? এগুলো মিস করো না। প্লাস হচ্ছে যেমন করে যে ফেনল রেড, তো পরীক্ষা এগুলো ফ্রিকোয়েন্টলি পাবা। ফেনফথ্যালিন, ফেনল রেড, ব্রোমোথাইমাল ব্লু, মিথাইল, এই কয়েকটা হচ্ছে দেখবা প্রচুর পরীক্ষা আসছে, হ্যাঁ, সব তো পড়াই দিচ্ছি, প্লাস স্পেশাল অ্যাটেনশন তো এই কয়েকটা। আচ্ছা, তো ব্লু ড্রেসে, তো ব্লু মনে রাখবা হচ্ছে এই দেখো, ব্লু মানে হচ্ছে ড্রেসে কিছু নেই, ব্লু মানে হচ্ছে হানিফ। সো ব্লু কোথায় কোথায় আছে দেখো তো, থাইমাল ব্লু, হ্যাঁ, থাইমাল ব্লু, তারপরে আছে দেখো হচ্ছে যে আর হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু, হ্যাঁ। সো থাইমাল ব্লু, ব্রোমোথাইমাল ব্লু, আর এটা আছে থাইমাল ব্লু অ্যাসিড, বাট আমরা বেস যেটা দেখে নিই এটা আলাদা, হ্যাঁ। তো থাইমাল ব্লু যদি বেস হয় সেক্ষেত্রে কালার একরকম, থাইমাল ব্লু যদি অ্যাসিড সেক্ষেত্রে কালার আরেকরকম। আমরা বেসটা পড়বো, অ্যাসিডটা পড়বো না, হ্যাঁ, বেসটা আমরা পড়বো, অ্যাসিডটা পড়বো না, কারণ আমাদের বেসটা বেশি ইম্পর্টেন্ট জায়গা, হ্যাঁ, মানে বেশি ইম্পর্টেন্ট বলতে কি বেসটা আমাদের সাথে এই সূত্রের সাথে মিলতেছে। পরীক্ষা দেখবা এটা থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন পাবা, আর এখান দেখবা এইটা যখন থাকবে যে থাইমাল ব্লু, তখন স্পেসিফিকলি বলে দিবে, হ্যাঁ, যে বেস না হচ্ছে অ্যাসিড, বলে দিচ্ছে, হ্যাঁ। সো থাইমাল ব্লু যদি বেস হয় আর যদি ব্রোমোথাইমাল ব্লু হয়, সেক্ষেত্রে আমার কালারটা দেখবো হচ্ছে হানিফ। হা মানে হতে মানে হচ্ছে কি হলুদ, হ মানে হচ্ছে হলুদ, ন মানে হচ্ছে কি নীল। অর্থাৎ ফার্স্টে যেটা পাবো আমরা সেটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, আর পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি বেসিক মিডিয়ামে। সো ব্লু গুলো হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে হলুদ হবে বা ইয়েলো, আর ব্লু গুলা বেসিক মিডিয়ামে হবে নীল বা হচ্ছে ব্লু। সো আমরা দেখি যে ব্লু দেখো অ্যাসিডিক মিডিয়ামে কি আছে ইয়েলো, আর বেসিক মিডিয়ামে কি আছে ব্লু। ব্রোমোথাইমাল ব্লু দেখো ইয়েলো আর হচ্ছে ব্লু, সেটা দিয়ে কিন্তু তোমরা এটা মনে রাখতে পারবা, ঠিক আছে? পরে কি লেখা আছে দেখো মিথিলা। সো মিথিলা মানে বোঝাচ্ছে যে, মিথিলা মানে বোঝাচ্ছে দেখো, মিথিলা মানে হচ্ছে মিথাইল। সো দেখো মিথাইল কি আছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। মিথিলা মানে যে লা মানে হচ্ছে কি লাল, হ মানে হচ্ছে কি হলুদ, সো রেড আর হচ্ছে ইয়েলো। সো আমরা দেখি যে মিথাইল রেড, মিথাইল দেখো রেড ইয়েলো, পিঙ্ক রেড ইয়েলো। সো আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপরে আসে কি রেডি হলো, পরে কি আছে রেডি হলো। আচ্ছা, রেডি হলো। সো রেডি মানে দেখো, রেডি মানে কি বোঝাচ্ছে, রেডি মানে হচ্ছে দেখো রেড। সো রেড কথা দেখো ক্রিসল রেড, ফেনল রেড, ক্রিসল রেড আর ফেনল রেড। হ মানে হচ্ছে কি হলুদ, আর ল মানে হচ্ছে কি লাল। সো রেড যারা তারা অ্যাসিডিক মিডিয়ামে দিবে ইয়েলো, আর বেসিক মিডিয়ামে দিবে রেড। সো আমরা দেখি এই যে রেড আছে দুই জায়গাতে, ইয়েলো রেড, ইয়েলো রেড। তো আমরা কিন্তু মোটামুটি 9টার মধ্যে 7টা করে ফেলছি, হ্যাঁ, বাকি থাকলো 2টা। তো দেখো এর মধ্যে লিটমাস আছে, থাইমাল ব্লু আছে। সো লিটমাস যে অ্যাসিডিক মিডিয়ামে ব্লু লিটমাসকে রেড করে আমরা সবাই জানি, আর বেসিক মিডিয়ামে সে কি করবে রেড লিটমাসকে ব্লু করবে। তো দেখো লিটমাস হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কি দিচ্ছে রেড দিচ্ছে, বেসিক মিডিয়ামে কি দিচ্ছে ব্লু দিচ্ছে, ঠিক আছে? আবার থাইমাল ব্লু যেটা সেটা অ্যাসিড বললাম কি সবকিছু পড়ার পরে আমার থাইমাল ব্লু আর হচ্ছে থাইমাল ব্লু দুইটা আছে, মানে এই দুটো একটা বেসিক মিডিয়াম অ্যাসিডিক মিডিয়াম। থাইমাল ব্লুটা একটু আলাদা মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কি রেড দিবে, বেসিক মিডিয়ামে সেটা হচ্ছে কি ইয়েলো দিবে, হ্যাঁ, সেটা আমরা আলাদা হয়ে মনে রাখবো, একটু ডেঞ্জার জোন, এটা কিন্তু ভুল হবে। আচ্ছা, আমরা ওটা করে ফেলছি। তাহলে এখন আমরা হচ্ছে ফার্স্টে এটা করি যে হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর অফ স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস টাইট্রেশন। তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে কি হবে অ্যাসিডের দিকে হবে। তো কোনটা দেখো ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন তো বেসিক ইন্ডিকেটর, মানে এটা হচ্ছে না। ফেনফথ্যালিন বেসিক ইন্ডিকেটর মানে হচ্ছে না, থাইমাল ব্লু হবে না, লিটমাস হবে না, হবে মিথাইল অরেঞ্জ। কারণ বলছিলাম অ্যাসিডিক কোনটা আছে মিথাইল অরেঞ্জ আর হচ্ছে মিথাইল রেড, হ্যাঁ, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। আচ্ছা, হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড ইন টাইট্রেশন অফ উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস। উইক অ্যাসিড আর হচ্ছে স্ট্রং বেস, মানে স্ট্রং বেস মানে বেজের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো বেজের দিকে আমরা জানি ফেনফথ্যালিন, তো দেখো आंसर হবে কি বি ফেনফথ্যালিন। লিটমাস মিথাইল অরেঞ্জ মিথাইল রেড কোনটা হচ্ছে না। which one is suitable as the titration indicator of strong acid and strong base, মানে দুইটাই হচ্ছে স্ট্রং। সো দুইটা স্ট্রং আমরা জানি, সব ইন্ডিকেটর আমরা পাবো। তো আমরা দেখি মিথাইল অরেঞ্জ আমরা ইউজ করতে পারবো, মিথাইল রেড ইউজ করতে পারবো, ফেনফথ্যালিন ইউজ করতে পারবো। তাহলে आंसर হবে কি অল অফ দ্য অ্যাবভ। তো যারা হচ্ছে একটু বেশি পরীক্ষার জন্য খুব এক্সাইটেড, তারা কি করবে, যখন দেখবে মিথাইল অরেঞ্জ আছে তখন অনেকে দাগা দিবা যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস মিথাইল অরেঞ্জ ইউজ করা যায়, তাহলে মিথাইল অরেঞ্জ তো হবে, তাহলে বাকি অপশনগুলো আমি নাই পড়ি। এভাবে করলে কিন্তু তোমাদের পরীক্ষা ভুল হতে পারে। সো আমরা যদিও আমরা শিওর থাকি যে এটা आंसर হবে, তো আমরা চারটা অপশন একটু কষ্ট করে দেখে নিব, হ্যাঁ, জাস্ট চোখ দিয়ে দেখে নিব যাতে আমাদের ভুলটা না হয় পরীক্ষার সময়। which is the appropriate indicator for the titration of ethanoic acid আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তো ইথানোইক অ্যাসিড জিনিসটা কি দেখো, একটা উইক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড তো কি স্ট্রং বেস, হ্যাঁ, যেহেতু স্ট্রং বেস তার মানে কি বেজের দিকে হবে, তাহলে आंसर কি হবে বেজের দিকে কোনটা ইউজ করি আমরা ফেনফথ্যালিন। তো আমরা দেখি आंसर কি হবে, आंसर হচ্ছে সি ফেনফথ্যালিন। which is the suitable indicator of titration of sodium carbonate হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সোডিয়াম কার্বনেট এটা তো কি উইক বেস, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে কি স্ট্রং অ্যাসিড। তাহলে অ্যাসিডের মধ্যে কোনটা হবে দেখো মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ তো হচ্ছে, তারপর লিটমাস হবে না, ফেনফথ্যালিন হবে না, আবার মিথাইল রেড হবে। তো এটা কিন্তু আলটিমেটলি आंसर কিন্তু দুইটা, এটা কিন্তু आंसर দুইটা। সো কোন সময় যদি দেখো যে অবভিয়াস आंसर দুইটা, তাহলে দুইটা দাগা দেওয়াটা কিন্তু ভালো। বাট পরীক্ষার সময় মানে এটা তো মেডিকেল কোশ্চেন, দেখো কবিস্তারের বই কোশ্চেন, বাট পরীক্ষায় আসলে দুইটা অপশন কোশ্চেন ঘন্টা করে দেয় না, আগে দিত এখন আর কি দেয় না, সো টেনশনের কোনো দরকার নেই। আচ্ছা, হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর ফর দ্য টাইট্রেশন অফ উইক অ্যাসিড এন্ড উইক বেস। তার মানে কি দুইটাই উইক, কোনো স্ট্রং নাই, যেখানে দুইটা উইক মানে সেটা কিন্তু কোনো ধরনের টাইট্রেশন পয়েন্ট বা টাইট্রেশন ইন্ডিকেটর নাই, তাহলে आंसर কি হবে নো সুইটেবল ইন্ডিকেটরস। হোয়াট ইজ দ্য পিএইচ এট দ্য নিউট্রাল পয়েন্ট অফ স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস টাইট্রেশন। তাহলে কি স্ট্রং হচ্ছে কি অ্যাসিড, তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস টাইট্রেশন কি হবে, অ্যাসিডের দিকে হবে। তাহলে অ্যাসিড দেখো 7 হবে না, 8.8 হবে না, তারপর 6.11 আর হচ্ছে 5.27, এদের মধ্যে কনফিউশন হতে পারে। আর আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে 5.27 4 to 7 এর মাঝে 5.27 কিন্তু আমরা ডিরেক্টলি বলে দিয়েছিলাম, তাই না? তাহলে आंसर কি হবে 5.27। ইন্ডিকেটর ইউজড ইন স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস টাইট্রেশন, তাহলে কি স্ট্রং অ্যাসিড উইক বেস, তার মানে কি অ্যাসিডের দিকে হবে থাইমাল ব্লু, এটা হচ্ছে না, ফেনফথ্যালিন হচ্ছে না, মিথাইল অরেঞ্জ এটা হবে, মিথাইল রেড এটা হবে, আর এখানে আবার ফেনফথ্যালিন দেওয়া আছে, এটা কিন্তু হবে না, তার মানে এটা কিন্তু পুরোটাই হচ্ছে না। তাহলে आंसर হবে কি সি। আর এখানে যদি জাস্ট মিথাইল অরেঞ্জ আর এখানে মিথাইল রেড থাকতো, তাহলে आंसर সি দুইটা কিন্তু হতো, তখন কিন্তু একটা প্রশ্ন হতো না, হ্যাঁ, সি তখন দুইটা आंसर করতে লাগতো। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য সলিউশন অবটেইনড এট দ্য এন্ড পয়েন্ট অফ টাইট্রেশন অফ স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস। তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেসের সময় কি হবে, তখন পিএইচটা কি অ্যাসিডের দিকে থাকে, প্লাস স্ট্রং অ্যাসিড উইক বেস যখন রিঅ্যাক্ট করবা দেখবা সলিউশনটা কি স্লাইটলি অ্যাসিডিক থাকে, হ্যাঁ, তাহলে সময় आंसर কি হবে, आंसर হবে কি অ্যাসিডিক। if the range of pH change at the end point of titration is 8 to 10, হ্যাঁ, 8 to 10, which indicator is appropriate। 8 to 10 মানে কি
আমাদের উইক অ্যাসিড স্ট্রং বেস। তো স্ট্রং বেসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা কিন্তু ইউজ করি হচ্ছে ফেনফথ্যালিন। তো অ্যান্সার আছে কি সি, ফেনফথ্যালিন। হুইচ অ্যাসিড বেস টাইট্রেশন ইন পয়েন্ট ক্যানট বি অ্যাকুরেটলি ইন্ডিকেটেড উইথ দ্য হেল্প অফ অ্যান ইন্ডিকেটর। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার উইক অ্যাসিড, উইক বেস। তো দেখো উইক অ্যাসিড, উইক বেস কিন্তু আমরা কিন্তু ক্যান নট বি বলছি, ক্যান নট বি অ্যাকুরেটলি ইন্ডিকেটেড। হ্যাঁ, ক্যান নট বি অ্যাকুরেটলি ইন্ডিকেটেড উইক অ্যাসিড আর হচ্ছে উইক বেস। হুইচ সলিউশন টার্নস ব্লু লিটমাস ইনটু রেড? সো ব্লু লিটমাসকে রেড কে করবে? ব্লু লিটমাসকে কিন্তু রেড করবে হচ্ছে কি অ্যাসিড। হ্যাঁ, সো অ্যান্সার হবে কি অ্যাসিড। আর রেড লিটমাসকে ব্লু কে করবে? রেড লিটমাসকে ব্লু করবে হচ্ছে অ্যালকালি। এখানে দেখো তোমরা কিন্তু আর ইজি অ্যান্সার করতে পারবে। দেখো অ্যালকালি দিছে, বেজও দিছে, দুইটা কিন্তু সেম মিনিং, তাই না? অলমোস্ট। তার মানে অ্যান্সার তো আর দুইটা হতে পারবে না, এটা কিন্তু হচ্ছে না। মেডিকেল আমাদের, আমি তো 1920 বেচে, তো আমাদের সময় কিন্তু এই কোশ্চেন আসছিল। হ্যাঁ, তো বি অ্যালকালি বেস কোনটা হচ্ছে না, সলভ হওয়ার কোশ্চেন আসলে তাহলে অ্যান্সার কি হবে? অ্যাসিড। হুইচ কালার ইজ শোন বাই ফেনল রেড ইন অ্যাসিডিক মিডিয়াম? ফেনল দেখো চলে আসছে আমাদের ওই কোশ্চেনটা। হ্যাঁ, ফেনল রেড। সো আমরা কি বলছিলাম যে ব্লু রেসে হানিফ ও মিথিলা রেডি হলো। সো রেডি মানে কি? তাহলে এখানে দেখি যে রেডি হলো। সো রেডি মানে তো আমাদের কি রেড, তো অ্যাসিড কি বলছে? অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিড মানে কি? মানে কি হলুদ, মানে ইয়েলো। তো কি ইয়েলো থেকে হচ্ছে কি ডি, ইয়েলো। হুইচ ওয়ান ইজ নট ট্রু? লিটমাস টার্নস রেড ইন অ্যাসিডিক মিডিয়াম। এটা তো রাইট। হ্যাঁ, ব্লু লিটমাস রেডে কনভার্ট হবে। মিথাইল রেড টার্নস রেড ইন অ্যাসিডিক মিডিয়াম। মিথাইলের আমাদের রেডি হলো। সো মিথাইল, আচ্ছা কি বলছিলাম আমরা? ফার্স্টে বলছিলাম আগে তো মিথাইল ছিল না। সো মিথাইল যদি থাকে সেখানে কিন্তু রেড হলো, কিন্তু হচ্ছে সেটা মানবে না। আছে তোমাদের হচ্ছে পড়ার সময় যেখানে আমরা যাবো ছিলাম, এখানে দেখো যে রেড কিন্তু দুই জায়গায় আছে। এখানে দেখো মিথাইল রেড আছে, আবার হচ্ছে নর্মাল রেড আছে, ক্রিস্টাল রেড, ফেনল রেড। আমরা পড়ার সময় কিন্তু মিথিলা আগে পড়তেছি, রেড কিন্তু পরে পড়তেছি। সো রেড যদি মনে করো মিথিলার সাথে অ্যাড থাকে, আমরা কি মিথিলাকে ধরবো নাকি রেডকে ধরবো? আমরা কিন্তু তখন মিথিলাকে ধরে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করবো। হ্যাঁ, যেহেতু আমরা মিথিলা পড়তেছি, যেহেতু এখানে মিথাইল আছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এই জন্য হচ্ছে আমরা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেডে রেড থাকলেও আমরা মিথাইলকে ধরে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করবো। মিথাইলের জন্য ক্যালকুলেশন কি ছিল? মিথিলা মানে লাল আর হলুদ, মানে রেড আর হচ্ছে ইয়েলো। তাহলে আমরা এখন দেখি ওই জায়গাতে, তাহলে মিথাইল রেড টার্নস রেড ইন অ্যাসিডিক মিডিয়াম। তাহলে মিথিলা বলছিলাম না, মিথিলা। তো মিথাইল আর হচ্ছে লাল আর হলুদ, মানে হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে রেড আর বেসিক মিডিয়াম হবে কি হলো। তাহলে ট্রান্স রেড ইন অ্যাসিডিক মিডিয়াম, মানে এটা তো রাইট। ফেনল রেড ট্রান্স রেড ইন অ্যাসিডিক মিডিয়াম। ফেনল রেড, ফেনল রেড তো আর মিথাইল নাই বা মিথাইল নাই, এই জন্য আমাদের রেড হবে, মানে রেডি হলো। তাহলে আমরা যদি বলি রেডি হলো, রেড মানে কি ইয়েলো আর হচ্ছে কি রেড, মানে অ্যাসিডিক মিডিয়াম হবে ইয়েলো। মানে এখানে লিখছে যে ট্রান্স রেড ইন অ্যাসিডিক মিডিয়াম, মানে এটা কিন্তু হচ্ছে না। যদি এটা হচ্ছে না বলছে ইজ নট ট্রু, মানে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। থাইমার ব্লু ট্রান্স রেড ইন অ্যাসিডিক মিডিয়াম, এটা হচ্ছে রাইট। হুইচ কালার উইল বি প্রোডিউসড ইফ মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর ইজ অ্যাডেড টু অ্যান অ্যালকালাইন সলিউশন? মিথাইল অরেঞ্জ, তো মিথিলা, তাহলে মিথিলা কি ছিল? লাল আর হলুদ। যদি অ্যালকালাইন মিডিয়াম মানে হলুদ, তাহলে হলুদ মানে কি ইয়েলো, তাহলে অ্যালকালাইন সলিউশন হবে কি মিথাইল অরেঞ্জ। আচ্ছা, এখানে দেখো ইয়েলো হবে, বাট এখানে দেখো পিঙ্ক, রেড, ভায়োলেট, গ্রিন, কোনটা কিন্তু অপশনে নাই। তাহলে এটা অ্যান্সার হবে কি? এটা কিন্তু ব্ল্যাঙ্ক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু ইয়েলো। সো এটা কিন্তু এখন দেখা যায় মেডিকেল কোশ্চেন না, বাট দেখো কত সালের কোশ্চেন? 12-13 সালের কোশ্চেন। সো আগে আসলে দেখা যেত কি কিছু কিছু অপশন থাকতো, অ্যান্সার ছিল না, বা কোন কোন কোশ্চেন এমন ছিল যে ডাবল অ্যান্সার। হ্যাঁ, সো বাট প্লাস আগের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা ছিল। সো এখন কিন্তু আর ডাবল কোশ্চেন অ্যান্সার বা হচ্ছে ব্ল্যাঙ্ক এমন থাকে না। হ্যাঁ, সো টাইপের কোশ্চেন দিবেন আশা করি আমরা। হুইচ ইন্ডিকেটর ডাজ নট চেঞ্জ ইটস কালার উইথ দ্য চেঞ্জ অফ পিএইচ? ফেনল রেড, নিউট্রাল রেড, ব্রোমোসালফেটালাইন আর হচ্ছে মিথাইল ভায়োলেট। অ্যান্সার হচ্ছে এটা নিউট্রাল রেড। এটা কি করবে না? চেঞ্জ করবে না। হুইচ ইন্ডিকেটর শোজ ইয়েলো কালার ইন অ্যাসিডিক মিডিয়াম? আচ্ছা, মিথাইল অরেঞ্জ। সো মিথাইল আমরা কি জানি? অ্যাসিডিক মিডিয়াম, তাহলে প্রথমটা। সো মিথিলা মানে হচ্ছে রেড, তারপর হচ্ছে মিথাইল রেড। সো মিথাইল হচ্ছে কি, এটাও কি রেড। ফেনফথ্যালিন এটা হচ্ছে কালারলেস দিবে, তাই না? থাইমোলফিথালিন এটাও কি করবে? কালারলেস দেয়। এটা আমরা যদি এখানে পড়ি নাই। আচ্ছা, তার মানে শোজ ইয়েলো কালার ইন অ্যাসিডিক মিডিয়াম, এটাও কিন্তু ব্ল্যাঙ্ক, তাই না? তাহলে অ্যান্সার কি হতে পারে? অ্যান্সার হতে পারে যে আমরা পড়ছিলাম ইয়েলো কালার অ্যাসিডিক রেডি হলো। তাহলে দেখো রেডি হলো, তো রেডি হলো মানে কি? মানে তো হলুদ, মানে ইয়েলো, তার মানে রেড যেগুলো, হ্যাঁ, সেগুলো হবে কি আমাদের, মানে এটার জন্য রাইট, সেটা হবে রাইট। বাট যেহেতু হচ্ছে এখানে মিথাইল রেড, আমরা কি বলছিলাম? যেহেতু মিথাইল রেডের মধ্যে রেড থাকলে আমরা কিন্তু মিথাইলকে নিয়ে ক্যালকুলেট করবো, তার মানে অ্যান্সার কিন্তু এটা হচ্ছে না। ঠিক আছে, মানে যেটা মানে যেটা হচ্ছে জাস্ট রেড, সেগুলো আমরা দেখবো। হুইচ কালার ডাজ মিথাইল রেড গিভস ইন বেসিক সলিউশন? তার মানে মিথিলা, দেখো মিথিলা বারবার আসতেছে। হ্যাঁ, সো মিথিলা বেসিক মিডিয়াম, তার মানে হবে কি হলুদ হবে, তাই না? মানে ইয়েলো, মিথিলা মানে বেসিক মিডিয়াম, যেটা মানে কি হবে? হলুদ, মানে ইয়েলো। এই অ্যান্সার হচ্ছে বি। তারপর যে হোয়াট কালার ডাজ মিথাইল অরেঞ্জ গিভ ইন অ্যাসিডিক সলিউশন? মিথাইল অরেঞ্জ, সো মিথাইল আছে, একই কথা। মিথাইল থাকলে কি অ্যাসিডিক মিডিয়াম, তার মানে কি হবে? রেড হবে। হোয়াট কালার ডাজ ফেনফথ্যালিন টেক ইন এইচবিআর সলিউশন? হ্যাঁ, তো এইচবিআর এটা কি একটা অ্যাসিড? হ্যাঁ, তো আমরা জানি অ্যাসিড ফেনফথ্যালিন কিন্তু কোনো কালার নেয় না, তার অ্যান্সার কি হবে? কালারলেস। হুইচ ইন্ডিকেটর ইজ কালারলেস ইন অ্যাসিডিক মিডিয়াম? তোমরা জানো এটা অ্যান্সার, সেটা কি? ফেনফথ্যালিন। হুইচ কালার ডাজ ফেনফথ্যালিন শো ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড? সেম কোশ্চেন একেবারে একইভাবে, এটা তো একটা অ্যাসিড, তাই না? তো মানে অ্যাসিড কি হবে? কালারলেস হবে। অ্যান্সার কি? ডি, কালারলেস। ইন হুইচ অফ দ্য ফলোইং সলিউশনস ডাজ ফেনফথ্যালিন টেক পিঙ্ক কালার? আমরা কিন্তু বলছিলাম যে ফেনফথ্যালিন কিন্তু রেড ভায়োলেট কালার নেয়, বাট হচ্ছে আবার পিঙ্ক কালার কিন্তু না। তখন কিন্তু বলছিলাম সেটা কোন মিডিয়াম? এটা কিন্তু বেসিক মিডিয়াম। তো দেখি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে না, সালফিউরিক অ্যাসিড হবে না, সোডিয়াম ক্লোরাইড এটা একটা লবণ, হ্যাঁ, সল্ট হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, মানে অ্যান্সার হবে কি? ডি। হোয়াট ইজ দ্য পিএইচ রেঞ্জ ফর কালার চেঞ্জ অফ ফেনল রেড? আচ্ছা, তো আমরা কিন্তু হচ্ছে এখন কালারটা করে ফেললাম, এখন আমরা কিছু রেঞ্জ করবো। তো ফেনল রেড, তো ফেনল রেডের যে পিএইচ সেটা দেখা যায় 7 এর কাছাকাছি হয়। হ্যাঁ, 7 এর এদিক ওদিক হয়। তো আমরা দেখতেছি এটা কিন্তু 7 এর কাছাকাছি না, মানে 7 এর থেকে কিছু কম বা কিছু বেশি। আর এখানে দেখো 7 এর সাথে কোনো মিল নাই, এটা হবে না, এটাও নাই, এটাও নাই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 6.8 to 8.4. What is the pH range of color change of phenolphthalein at the end point of acid base titration? pH range of color change of phenolphthalein. তো phenolphthalein আমরা কোথায় ইউজ করছিলাম? আমরা কিন্তু ইউজ করছিলাম যে
বেসিক সলিউশনের ক্ষেত্রে মানে যদি উইক অ্যাসিড স্ট্রং বেস হয় সেক্ষেত্রে আমরা জানি টাইট্রেশন পয়েন্ট কত হয় 8 to 10 এরকম হয়, আর 8.8 হচ্ছে তার মানে একেবারে টাইট্রেশন ইন পয়েন্ট। হ্যাঁ, সো আমরা বলতে পারি 3.1 5.6 এটা হচ্ছে না, 5 এটাও হচ্ছে না, 8.3 to 10 আর হচ্ছে 8.5 to 12 এই দুটোর মধ্যে একটা হতে পারে। বাট দেখো যে 12 তো আমরা কোথাও পাইনি, বাট এত বেশি তো হয় না, ধরো 10 এর বেশি হয় না, হ্যাঁ নরমালি 10 এর বেশি যায় না, বাট 10 এর বেশি যদি যায় এমন ইন্ডিকেটর তাহলে আমরা ইউজ করি না, বা সেক্ষেত্রে আমরা আসলে মাইক্স ভ্যালু আমরা পাই না, সেক্ষেত্রে আমরা তাহলে কোনটা ইউজ করব, আমরা কিন্তু এসি ইউজ করব। হ্যাঁ, তাহলে ফেনফথ্যালিন কি হবে 8.3 to 10 হবে। What is the color range of color change of methyl orange? Methyl orange বা হচ্ছে what is the pH range of color change of methyl, আছে একই কথা। তো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, সো এটা আমরা কি জানি, এটা কিন্তু অ্যাসিডিক, তাই না? সো অ্যাসিডিক যে সলিউশন সেক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ মিথাইল এগুলো ইউজ করি। সো দেখি আমরা যে এই দুটো একেবারে হচ্ছে না, এটা দেখো 6 to 8 এটা কিন্তু বেসিক দিয়ে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে না, তাহলে বাকি থাকবে কি একটা। তো তোমাদের কাজে সেরে সেখানে আবার দেখবা যে 3 to 5 আবার কিছু জায়গা দেখবা 3.4.4 এভাবে লেখা আছে। সো মানে আমাদের তোমার বইয়ের যে রেঞ্জ সেই রেঞ্জ যে একেবারে 100% রাইট থেকে কোশ্চেনগুলো হবে এমন কিন্তু না। লাইক তোমার যদি এখানে 3.3 থেকে 5 দেওয়া, যদি এখানে 5.2 দিত মানে অ্যান্সার হতো না এমন কিন্তু না। তো তোমাদের কি করা লাগবে, রেঞ্জগুলো একটু দেখে তার নামের সাথে দেখা লাগবে যে আসলে কি অ্যাসিডিক নাকি বেসিক, ওইটার সাথে দেখে তোমরা যদি একটু অপশন চারটি একটু ঘাটাঘাটি করে দেখবে তোমরা অ্যান্সারগুলো বের করতে পারবে। আবার দেখো যে মিথাইল অরেঞ্জ, সো এখানে দেখো মিথাইল অরেঞ্জ এখানে 3 to 5, বা এখানে দেখবা 3 to 5 অপশনই নাই। হ্যাঁ, সো এটা আসলে কি, এটা আসলে 3.1 to 4.4। হ্যাঁ, কবি স্যার আবার এটাকে 3.1 to 4.4। সো এখানে দেখি যে আমরা যে যদি মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক তার মানে বুঝতেছে এটা হচ্ছে না, এটা বেসিক দিয়ে এটা হচ্ছে না, মানে দুটো থেকে একটা হবে। তো এই দুটো থেকে একটা হওয়ার মধ্যে আমরা বলছিলাম 3 to 5, তো কোনটা সবচেয়ে বেশি কারেক্ট দেখো 3.1 to 4.4। Which of the following acts as an indicator in determining the amount of ferrous ions with the help of standard KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন? ঠিক আছে, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে আমরা যখন হচ্ছে যে আয়রনের সাথে যখন আমরা রিঅ্যাক্ট করবো তখন আমরা দেখা যায় আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না, এটা হচ্ছে নিচে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, এটা আমরা অটো ইন্ডিকেটর বলি। তো এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, অটো ইন্ডিকেটর এটা। The following আমরা দেখি যে what is the basic equation of oxidation reduction titration when the mole numbers of oxidant reductant are x y, ভলিউম v ও মানে এটা 0 মানে বোঝাচ্ছে কিন্তু অক্সিডেশন। হ্যাঁ, অক্সিডেন্ট, v আমার হচ্ছে রিডাক্টেন্ট, এর কনসেন্ট্রেশন হচ্ছে m o m r। আচ্ছা, এখন আমরা আগের টপিকটা শেষ করে নতুন একটা টপিকে আসছি। সো এই টপিকটা থেকে মেইনলি তোমাদের আগে যেমন থিওরি বেস ছিল, এটা কিন্তু মেইনলি তোমাদের ম্যাথ বেসড কোশ্চেন আসে। হ্যাঁ, সো আমরা অক্সিডেশন রিডাকশন যে রিঅ্যাকশন আমরা মোটামুটি সবাই জানি, রিঅ্যাকশনটা কেমন হয় আমরা জানি যে অক্সিডেশন একটা অক্সিডেন্ট থাকে, অক্সিডেন্ট আর একটা রিডাক্টেন্ট মনে করে রিঅ্যাক্ট করে, তো সেখানে একটা অক্সিডেশন রিঅ্যাকশন হবে, সেটা প্রোডাক্ট তৈরি হবে, তাই তো? তাহলে অক্সিডেন্ট প্লাস হচ্ছে রিডাক্টেন্ট প্রোডাক্ট তৈরি করবে। আচ্ছা, তো ওখানে আমরা দেখি যে আমরা যখন একটা ইকুয়েশন করি আমরা কিন্তু সেখানে কি করে ফেলি, আমরা কিন্তু সেখানে যে তার অক্সিডেন্টের মোল নাম্বার আর রিডাক্টেন্টের মোল নাম্বার আমরা কিন্তু তখন কি একটা ইকুয়ালাইজ করি, তাই না? মানে আমরা একটা রিঅ্যাকশন ইকুয়ালাইজ করি, দেন বাকি সামনে প্রসেসে যাই। তো আমরা যদি চিন্তা করি যে অক্সিডেন্ট সেটা মনে করো এক্স মোল আর রিডাক্টেন্ট মনে করো ওয়াই মোল হচ্ছে রিঅ্যাক্ট করলো, ঠিক আছে? অক্সিডেন্ট হচ্ছে এক্স মোল আর রিডাক্টেন্ট হচ্ছে ওয়াই মোল। তো তোমরা এই সূত্রটা মোটামুটি সবাই জানো যে সেটা কি, সেটা হচ্ছে যে আমি যদি ইকুয়াল করি, যেমন হচ্ছে মনে করো যে আমাদের এখানে যে অক্সিডেন্ট আছে আর যে রিডাক্টেন্ট আছে, আমরা যদি তার মোল নাম্বার লাইক মনে করো এন অক্সিডেন্ট ডিভাইড বাই হচ্ছে এক্স ইকুয়াল টু এন রিডাক্টেন্ট ডিভাইড বাই হচ্ছে ওয়াই, এটা আমরা লিখতে পারি। আমরা জানি এন থেকে আমরা যে ভি, আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম বা এন ইকুয়াল টু ভি এস। হ্যাঁ, ভি ইন্টু এস এটা আমরা জানি, বা হচ্ছে এখানে এম বসে ভাই ভি ইন্টু এম আমরা বলতে পারি। সো এখানে আমরা বলতে পারি এন এর জায়গায় যদি অক্সিডেশন আমরা বলতে পারি হচ্ছে ভি ও এম ও ডিভাইড বাই হচ্ছে এক্স, রিডাকশন আমরা বলতে পারি যে ভি আর এম আর ডিভাইড বাই হচ্ছে ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়াই ভি ও এম ও ইকুয়াল টু এক্স ভি আর এম আর, এটা কিন্তু লেখা আছে, তাই না? সো আমরা যেটা লিখলাম এটা দিয়ে আমাদের অনেকগুলো কিন্তু ম্যাথ আসবে, ম্যাথ করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা ডেরিভেশন আছে, সেটা কেমন, সেটা হচ্ছে যে এই যে পাওয়ারটা, হ্যাঁ, এটা কিন্তু আমরা হচ্ছে ওই যে ইকুইভ্যালেন্ট নাম্বার আছে না, গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার সাথে কিন্তু হচ্ছে আমরা একটা সিমিলারিটিস পাবো। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে যদি আমরা আরেকটা ইকুয়েশন বলতে পারি সেটা কেমন, সেটা হচ্ছে যে E1 N1 ইকুয়াল টু E2 N2। কি বললাম, E1 N1 ইকুয়াল টু E2 N2। সো N কি হতে পারে, N ইকুয়াল হতে পারে W বাই M হতে পারে, বা N কিন্তু এখানে এই যে V ইন্টু M এটা হতে পারে। হ্যাঁ, সো আমরা দেখবো আসলে আমাদের কোশ্চেনটা কেমন চাইছে। সো কোশ্চেনটা দেখে আমরা হচ্ছে এই দুটো সূত্রের মধ্যে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো। হ্যাঁ, সো এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনগুলো করবো। সেটা দেখে মনে হচ্ছে আবার ডিভাইডেশন, আসলে ডিভাইডেশন না, তাহলে এটা ইরেজ করে দিই। এটা হচ্ছে একটা সূত্র। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে একটা সূত্র, আর এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। ঠিক আছে, তো দুইটা সূত্র আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো কোনটা হবে, এখানে কিন্তু হচ্ছে y v o m o x v r m r, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে b y v o m o ইকুয়াল টু x v r m r। What will be the nature of equilibrium mixture মানে ভলিউম সেম of 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড and 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড? তাহলে ভলিউম যেহেতু সেম, মোলারিটিও সেম, বাট এখানে দেখো ইকুইভ্যালেন্ট নাম্বার এখানে কত 1, এখানে হচ্ছে 2। সালফিউরিক অ্যাসিড যেটা আমরা জানি হাইড্রোজেন 2 দুটো রিলিজ করব, মানে এখানে নাম্বার হচ্ছে 2। তো আমরা দেখতেছি যেখানে ভলিউম সেম, তাদের মোলারিটিও সেম, বাট যদি ইকুইভ্যালেন্ট নাম্বারটা ডিফারেন্ট, এর জন্য কি হবে, এর জন্য আমাদের সালফিউরিক অ্যাসিড যদি 1 মোল হয় সেক্ষেত্রে তাকে নিউট্রালাইজ করার জন্য 2 মোল বা 2 মানে 1 মোলার সালফিউরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড আমাদের নিউট্রালাইজ করার জন্য 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, ডাবল যেহেতু লাগতেছে। এখানে আমরা দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 0.1 মোলার আছে, তার মানে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সালফিউরিক অ্যাসিডে 0.5 মোলারকে কি করতে পারবে, 0.5 মোলকে সে কি করতে পারবে, নিউট্রালাইজ করতে পারবে। বাকি যে 0.5 মোল সেটা কিন্তু রিঅ্যাকশন থেকে যাবে। তার মানে যেহেতু সালফিউরিক অ্যাসিড থেকে যাচ্ছে, তাহলে কি হবে, মানে তার যে
নেচার হবে, মানে সলিউশন যখন নেচার কি হবে, নেচার কিন্তু তখন হবে অ্যাসিডিক। তো আমাদের অ্যান্সার হবে কি অ্যাসিডিক। Which compound cannot be used to form standard solution in titration reaction? স্ট্যান্ডার্ড সলিউশন। তো স্ট্যান্ডার্ড সলিউশন আমরা কি দিয়ে প্রডিউস করব? আমরা কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশন প্রডিউস করার জন্য আমরা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন ইউজ করব। তাহলে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা? প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে দেখো সি আছে, সি আছে, সি আছে। আমরা কিন্তু সেকেন্ড যে ক্লাস অর্থাৎ আমাদের যে সেকেন্ড লেকচার সেখানে কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড নিয়ে ডিটেইলস আলোচনা করছি অলরেডি। আমরা দেখতেছি যে যেখানে সি আছে সেখানে কিন্তু প্রাইমারি, আর এখানে বলছে ক্যান নট বি ইউজড, মানে কোনটাকে দিয়ে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে ট্যাকল করতে পারবো না। তার মানে অ্যান্সার কিন্তু হবে কেএমএন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, which is the required concentration of 30 milliliter potassium permanganate solution to titrate acidic solution of 30 ml 0.1 molar ferrous sulfate। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি যেখানে কি চাইছে আমাদের হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন চাইছে, তাই তো? আচ্ছা, এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে হচ্ছে একটা ভি দেওয়া আছে। যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা বের করব তাহলে এটা আমরা ভি2 ধরি, ঠিক আছে? অ্যাসিডিক সলিউশন অফ 30 ml ভি1 দিলাম, এটা আমরা S1 দিলাম। আমরা নরমালি সব জায়গায় এস দিয়ে করি, সো কিছু জায়গায় আবার এন দিয়েও করা যায়। যেহেতু আমরা সব জায়গায় এস দিয়ে করি আমরা সেটা এস দিয়ে করতেছি। তবে সূত্রটা যেমন ছিল, যেমন এখানে কিন্তু হচ্ছে ওই এস ও ভি ও মানে এস ও এস আরও দেওয়া যায়। হ্যাঁ, আমরা হচ্ছে S1 আর হচ্ছে এখানে S2 এইভাবে করতেছি আর কি। আচ্ছা, তো এখানে FeSO4 হ্যাঁ, ফেরাস সালফেট। তো ফেরাস সালফেটের ক্ষেত্রে তার ইকুইভ্যালেন্ট নাম্বার কত? ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট নাম্বার কিন্তু 1। হ্যাঁ, ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে কি 1, আর KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 5। সো কোনটা ইকুইভ্যালেন্ট নাম্বার কি এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা লাগবে। হ্যাঁ, সো এটা কিন্তু তোমাদের অবশ্যই কি জানা লাগবে, ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো কিন্তু পারা লাগবে। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের বইয়ে হচ্ছে একটা চার্ট আছে, প্লাস হচ্ছে আমাদের যখন আমরা অক্সিজেন রিঅ্যাকশন করব মানে নেক্সট ক্লাসে সেখানে কিন্তু হচ্ছে আমরা এগুলো নিয়ে অনেক ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এখন বের করা লাগবে হচ্ছে কি বের করা লাগবে? S2 বের করা লাগবে। S2 what, তাই তো? আচ্ছা, তো আমরা জানি যে E1 N1 ইকুয়াল টু E2 N2। আমরা লিখতে পারি E1 ইন্টু V1 S1 ইকুয়াল টু E2 ইন্টু V2 S2। আমরা বের করবো হচ্ছে S2। তার মানে আমরা যদি বসাই E1 কি দেওয়া কি আছে, আমরা জানি যে E1 হচ্ছে এখানে 1 ইন্টু V1 হচ্ছে 30 ইন্টু S1 হচ্ছে 0.1 ইকুয়াল টু E2 হচ্ছে 5 ইন্টু V2 হচ্ছে 30 ইন্টু S2। তাহলে এখানে আমরা দেখি যেখানে কিন্তু যে 30 30 সেম, তারপরে হচ্ছে আর কিছু সেম নেই। তখন আমরা যদি দেখি যে আমরা যদি S2 বের করতে চাই, S2 ইকুয়াল টু কি হবে? 0.1 ডিভাইড বাই হচ্ছে 5, 0.1 ডিভাইড বাই হচ্ছে 5। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি, আমরা যদি একটু এটা অনেকে এখান থেকে করতে পারবো, অনেকে যদি চাও কি লিখতে পারবো 1.1 ইকুয়াল টু 1/10 বা 1/10 ইনটু 5 1/50। সো 1/50 এর যে মান 0.05 আমরা অনেকে জানি, তাও যেমন না জানি হচ্ছে 0.02। তো এখানে আমরা যে 1 লিখলাম, তো এটা যাচ্ছে না, পয়েন্ট দিলাম, তাও যাচ্ছে না, আর একটা 0 দিলাম, তাহলে কবে যাবে? 2 বার যাবে, তাহলে 0.02। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের বি, হ্যাঁ 0.02। হাউ মেনি মিলিলিটার অফ 0.1 মোলার সোডিয়াম NaCO3 সোডিয়াম কার্বনেট ইজ রিকোয়ার্ড টু কমপ্লিটলি নিউট্রালাইজ 10 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক সলিউশন? তাহলে আমরা বলতে পারি যে E1 যে N1 ইকুয়াল টু E2 N2। তাহলে আমরা দেখি যেখানে কি কি আছে, V1 S1 E1 ইকুয়াল টু 1, এখানে আছে হচ্ছে S2 E2 ইকুয়াল টু হচ্ছে 2। আমরা বের করবো হচ্ছে V2, তাই তো? তাহলে E1 আমরা যদি বসাই, E1 হচ্ছে 1, N1 আমরা এখানে লিখব V1 S1। সো V1 হচ্ছে 10 ইন্টু 0.1 ইকুয়াল টু E2 হচ্ছে 2 ইন্টু আমাদের S2 হচ্ছে আমাদের 0.1 ইন্টু V2। 0.1 চলে যাচ্ছে, তাহলে V2 হবে কি? V2 হবে হচ্ছে 10 ডিভাইড হচ্ছে 2 মানে হচ্ছে 5। তাহলে आंसर দেখো বি, 5 মিলিলিটার। How much milliliter of 0.2 molar sodium carbonate sodium carbonate is needed to neutralize 0.1 molar hydrochloric acid 10 ml solution? তো তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই। ট্রিক্সটা হচ্ছে যে এই টাইপের ম্যাথ যখনই আসবে তখন তুমি কি করবা, যে ফার্স্ট হচ্ছে V1 S1 E1 হ্যাঁ V2 S2 E2 এগুলো ডিটারমাইন করার চেষ্টা করবা। দেখবা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের V2 বের করা লাগবে। হ্যাঁ, সো যখন আমরা তো সবসময় 2 টাকে বের করে ধরি, সো এই জন্য যে হাউ মাচ মিলিলিটার অফ সামথিং, হ্যাঁ, সো এটাকে আমরা তো V2 ধরে নিলাম। সো হাউ মাচ মিলিলিটার সেটা হচ্ছে V2। তো এর সাথে যারা আছে সবাই হবে কি 2 2 হবে, আর পরে যেটা থাকবে সবই হবে 1 1। সো আমরা এটা ধরে নেব হচ্ছে কি 0.1 হচ্ছে S1, তারপর এটা হচ্ছে V1, এটা হচ্ছে কি E1 ইকুয়াল টু হচ্ছে 1। এটা তখন ইজি হয়ে যাবে জিনিসটা, S1 আর এটা হচ্ছে E2 ইকুয়াল টু হচ্ছে 2। সো আমরা যখন হচ্ছে এভাবে করে নিব আগে, হ্যাঁ বসায় ফেলবো, তখন আমাদের গুলো করা ইজি হয়ে যাবে। আমরা জানি E1 V1 S1 ইকুয়াল টু E2 V2 S2। তো আমাদের E1 আমরা বসে ফেলি, E1 হচ্ছে আমাদের 1 ইন্টু V1 হচ্ছে আমাদের 10 ইন্টু S1 হচ্ছে 0.1 ইকুয়াল টু E2 হচ্ছে আমাদের 2 ইন্টু V2 আমরা বের করবো V2 ইন্টু S1 হচ্ছে 0.2। সো S2 এখানে S1 লিখে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন করি দেখো কি পাবো, V2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 ইন্টু 0.1, তাহলে কত হবে 1 1 ইন্টু 1 তো 1 ডিভাইড বাই 2 ইন্টু 0.2। তো 2 ইন্টু 0.1 লিখতে পারি যে 2/10, তাহলে 10 বাই আমরা কি পাচ্ছি 2/10 যদি হয় 10 বাই হচ্ছে 4। ঠিক আছে, এটা আর যদি ডিটেইলস লেখা যায় 1 2 ইন্টু 2 বাই হচ্ছে 10। সো 10 যদি উপরে চলে যায় থাকবে 10 আর 2 ইন্টু 2 হচ্ছে 4। সো 10/4 আমরা জানি কত হবে 2.5। তাহলে অ্যান্সার কি হচ্ছে 2.5। দেখি আমরা 2.5 দেখো বি অপশন আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 2.5। হাউ মাচ ভলিউম, দেখো সেম কোশ্চেন ডেসিমোলার। তাহলে এখন বলো ডেসিমোলার মানে এটা হচ্ছে কি S2 সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড E1 ইকুয়াল টু 1 ইজ নিডেড ফর দ্য নিউট্রালাইজেশন অফ, এটা হবে কি আমাদের E2 না, আচ্ছা এটা হবে আমাদের V1 0.1 মোলার মানে হচ্ছে S1, ACl মানে হচ্ছে E1 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে লিখতে পারি E1। তো যখন হচ্ছে দেখবা যে E1 আর E2 সেম, যেমন এক্ষেত্রে E1 E2 সেম, তখন আসলে আর এক্সট্রা করে E1 লেখার দরকার নেই, কারণ যেহেতু দুই ক্ষেত্রে সেম মানে কাটাকাটি চলে যাবে মাস্ট।
বা যদি মনে করো V1 V2 সেম, সেক্ষেত্রে লেখা দরকার নেই, বা হচ্ছে মনে করো যে S1 S2 সেম, তাহলে লেখা দরকার নেই, কারণ তুমি বুঝতে অলরেডি কাটাকাটি যাবে। বা যাদের এগুলোতে প্রবলেম হয় তারা পুরোটা দেখে করবে। আমাদের আসলে মেইন এগুলো কেন বলি কারণ আমাদের পরীক্ষা টাইমটা তো খুবই কম। সো যারা হচ্ছে কম টাইমে শেষ করতে পারে তারা কেন বেশি টাইম খরচ করবে। আর কেউ যদি এমন থাকো যে আমার কম টাইমে করলে আমি ভুল করবো, আমি বেশি টাইমে করলে আমি রাইট হয়, তাহলে বেশি টাইম দিয়েই করো, বাট ভুল করো না, হ্যাঁ, কারণ একটা ভুল করা মানে 1.2 চলে যাচ্ছে তোমার, না পারার জন্য 1 আর ভুল করার জন্য 0.25। সো E1 V1 S1 ইকুয়াল টু E2 V2 S2। আমরা কি দেখতেছি E1 আমরা দেখতেছি 1 ইনটু V1 হচ্ছে 10 ইনটু S1 হচ্ছে 0.1 ইকুয়াল টু E2 আমরা কি দেখতেছি 1 ইনটু V2 হচ্ছে আমরা V2 বের করব ইনটু S2 মানে ডিসিমাল 0.1। তো এখানে কিন্তু সবই চলে যাচ্ছে, তাই না? তোমরা দেখো এই যে পয়েন্ট চলে যাচ্ছে, তো 1 1 চলে যাচ্ছে, তাহলে আমাদের V2 ইকুয়াল টু 10। সো আর কিছু করার দরকার নাই, V2 ইকুয়াল টু কি হচ্ছে 10 হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম কার্বনেট ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখো, হাউ মাচ ভলিউম, এমন কি আসছে হাউ মেনি গ্রামস। সো একটু তো ঝামেলা হবে এখানে। গ্রামস অফ সোডিয়াম কার্বনেট ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ দ্য রিমেইনিং, আচ্ছা নতুন কোশ্চেন আসছে দেখছো, রিমেইনিং অ্যাসিড আফটার 10 সেন্টিমিটার কিউব 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড এন্ড 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সচার আর রিঅ্যাক্টেড টুগেদার। মানে এখানে কিন্তু কোশ্চেন একটু ব্রড, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো নরমালি মেডিকেলে দেয় না, নরমালি মেডিকেল এক্সটেবল ম্যাথই দেয়, বাট যদি পরীক্ষা চলে আসে যেহেতু কোর্সের বই শেষের এমসিকিউ, সো আমরা করে রাখবো অবশ্যই না, আর আমরা মুখস্থ করে চলে যাবো যে না আচ্ছা এই কোশ্চেন যদি আসে যদি চেঞ্জ করবে তাহলে মুখস্থ করে চলে যাবো, আমরা কিন্তু কখনোই বলি না। তো আমরা এটা বুঝাই দিচ্ছি কিভাবে করা লাগবে। এখানে কোশ্চেন হচ্ছে যে 10 সেন্টিমিটার কিউব 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আর 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সচারকে রিঅ্যাক্ট করবা। রিঅ্যাক্ট করার পরে সেখানে বলতেছে অ্যাসিড হচ্ছে সেখানে থেকে যাবে, কিছু থেকে যাবে, সব থেকে যাবে না, বলছে কিছু থেকে যাবে, হ্যাঁ, রিমেইনিং অ্যাসিড। তো যতটুকু অ্যাসিড থাকবে অতটুকুকে তোমার নিউট্রালাইজ করার জন্য তুমি হচ্ছে আবার একটা বেস দিলা, সেটা সোডিয়াম কার্বনেট। সো এতটুকু অ্যাসিডকে তোমার নিউট্রালাইজ করতে তোমার কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে, কোশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে, কি বললাম যে আমাদের এই দুটো রিঅ্যাক্ট করবো, রিঅ্যাক্ট করার পরে এই যে দুটা আমরা মিক্সচারটা আমরা কি করবো, রিঅ্যাক্ট করবো, রিঅ্যাক্ট করার পরে কিছু পরিমাণ হচ্ছে অ্যাসিড থেকে যাবে, অতটুকু অ্যাসিডকে আমরা নিউট্রালাইজ করতে যতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে আমার অ্যান্সার হবে সেটা। তাহলে আমরা আগে দুটো রিঅ্যাক্ট করি, হ্যাঁ। সো আমরা বুঝতেছি সালফিউরিক অ্যাসিড তো আসলে পুরোটা ইউজ হচ্ছে না, কিছু থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমরা এভাবে বলতে পারি যে আমরা কতটুকু সালফিউরিক অ্যাসিড থেকে যাবে আমরা সেটা বের করবো, এই জন্য আমরা এটাকে আমরা রিঅ্যাকশনে আনবো না, হ্যাঁ, পরে আনবো। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে S2 0.2 S2 মানে E2 হচ্ছে এখানে 2, 20 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে V1, 0.1 মানে হচ্ছে S1, তো এখানে মানে E1 ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, তো E1 V1 S1 ইকুয়াল টু E2 V2 S2। আমরা বের করবো হচ্ছে V2, তাহলে E1 হচ্ছে আমাদের 1 ইনটু V1 হচ্ছে 20 ইনটু S1 হচ্ছে 0.1 ইকুয়াল টু E2 আমরা পাচ্ছি হচ্ছে 2 ইনটু V2 আমরা পাচ্ছি হচ্ছে V2 আমরা বের করবো V2 ইনটু S2 হচ্ছে 0.2। তো আমরা দেখি 20 ইনটু 0.1 কত হবে 2, 2 ইনটু 0.2, 2 হচ্ছে 4 মানে হচ্ছে 0.4 হচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে 2 ইকুয়াল টু, আচ্ছা 2 ইকুয়াল টু 2 ইনটু V2 ইনটু 0.2, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমরা যেখানে 2 কেটে দেই, 2 যদি কেটে দেই তাহলে কি থাকতেছে, আমরা দেখতেছি V2 ইকুয়াল টু 1/0.2, ঠিক আছে। সো 0.2 কে আমরা কি লিখতে পারি, 0.2 কে আমরা এভাবে লিখতে পারি 1/5, তাহলে 5 উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে কি 5। তাহলে আমাদের V2 মানে আমাদের এই রিঅ্যাকশনে কিন্তু সালফিউরিক অ্যাসিড 5 সেন্টিমিটার কিউব কিন্তু ইউজ হচ্ছে। তাহলে আমরা বুঝতেছি যে রিমেইনিং কত, রিমেইনিং অ্যাসিড হচ্ছে আমাদের 10 - 5 ইকুয়াল টু 5 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই 5 সেন্টিমিটার কিউব সালফিউরিক অ্যাসিডকে আমরা নিউট্রালাইজ করতে কত গ্রাম সোডিয়াম কার্বনের প্রয়োজন। তো এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমরা একটা সূত্র জানি, সেটা কি, সেটা হচ্ছে যে E1 N1 ইকুয়াল টু E2 N2, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো সোডিয়াম কার্বনের প্রয়োজন, আমরা এটাকে 1 ধরেই রাখি, হ্যাঁ। আর আমরা হচ্ছে এখন, আচ্ছা এটা তো আমরা 2 বের করছি, তাই না। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট আমরা 1 ধরি, যেহেতু আমরা সবক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড আমরা যেটা 2 ধরে করছি, এখন আমরা যদি আবার সালফিউরিক অ্যাসিডকে 1 ধরে নেই এই সূত্রের জন্য আবার তোমাদের সমস্যা হতে পারে। এজন্য আমরা বের করব এখন হচ্ছে যে 1 বের করব, মানে 1 কত গ্রাম লাগবে, মানে আমাদের সোডিয়াম কার্বন হচ্ছে এখন 1, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি যে E1, তো সোডিয়াম কার্বন যদি আমি ধরি এখানে 1, তাহলে E1 হচ্ছে এখানে আমরা জানি এটা হচ্ছে 2, তাই না। তাহলে হচ্ছে 2 ইনটু N মানে হচ্ছে W বাই M, M মানে আমরা কি জানি, M মানে হচ্ছে আমাদের সোডিয়াম কার্বন হচ্ছে 106 ইকুয়াল টু E2, আমাদের জানি যে আমাদের সালফিউরিক অ্যাসিডের জন্য E2 হচ্ছে আমাদের কত 2, ঠিক আছে, ইনটু V1 S1। সো V1 আমরা আমাদের এখানে আমরা N1 এর জন্য মানে N বের করতেছি W বাই M দিয়ে, এখানে আমরা বের করতেছি V আর S দিয়ে। কেন, কারণ আমাদের সালফিউরিক অ্যাসিডের V S আমাদের জানা আছে, আর আমাদের কিন্তু সালফিউরিক অ্যাসিডের W জানা নাই। আবার আমাদের এই ক্ষেত্রে আমরা W বের করি, কিন্তু আমাদের V বা S বের করা দরকার নেই, আমাদের যখন যেটা দরকার আমরা ওই হিসেবে হচ্ছে আমাদের N এর ভ্যালুটা বসাবো। তারপর হচ্ছে 2 ইনটু, তারপর হচ্ছে V আমরা এখানে কত দিয়েছি 5, 5 ইনটু S আমরা দেখতেছি হচ্ছে 0.2। এতটুকু আমরা আসলে বুঝতে পারছি। তাহলে আমরা এখন কি বের করব, আমরা এখন তাহলে বের করব হচ্ছে W, হ্যাঁ। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে চাইলে এই যে 2 2 দুই পাশে কেটে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে W, W ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো, W ইকুয়াল টু হচ্ছে এখানে 5 ইনটু 0.2 ইনটু 105 ইনটু 0.2 106 লিখছি। আর এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে আমরা এখানে যেটা বের করছি সেটা কিন্তু যে লিটারে আছে, আমরা যদি সেটা এই যে আমাদের সেন্টিমিটার কিউব বা হচ্ছে আমাদের যে মিলিলিটারে নিতে চাই, আমাদের মানে যেহেতু আছে আমাদের কি করা লাগবে, এটাতে 1000 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে কত আসে দেখি আমরা, দেখি তাই তো নাই, আচ্ছা এখানে করে দিচ্ছি। তাহলে এখানে দেখো 5 ইনটু 0.2 কত হবে 1, তাহলে আমাদের হবে কি 106 ডিভাইড বাই হচ্ছে 1000, অ্যান্সার কত হবে 0.106, ঠিক আছে, 0.106। তো কোথায় আছে দেখো, আমাদের অপশন কিন্তু আছে ডিতে। সো তোমাদের এই জায়গাটা একটু ভালো দেখা লাগবে যে বেশিরভাগ সময় আমরা এই 1000 দিয়ে ভাগ করার জায়গাটা কিন্তু ভুলে যাই, হ্যাঁ। তো আমাদের যেহেতু মানে গ্রামে যখন এটা যখন আসবে, গ্রামে কনভার্ট করা লাগবে, তো যদি সেখানে কোনো লিটার থাকে আমরা সবকিছু থেকে ভাবে
আচ্ছা, এখানে আমাদের 1000 দিয়ে ভাগ করার কাহিনী হচ্ছে যে আমাদের বাকি সবগুলো তো মিলিলিটারে ছিল, বাট আমাদের গ্রাম আর হচ্ছে আমাদের লিটার কিন্তু হচ্ছে এসআই ইউনিট, তাই না? সো আমাদের সেম টাইপের ইউনিট রাখার জন্য হচ্ছে আমরা মিলিলিটারকে, আমরা যেহেতু আমরা বের করছিলাম মিলিলিটারে, সো আমরা মিলিলিটারকে আগে মানে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেছি, ঠিক আছে? সেখানে আমাদের যেটা ছিল হচ্ছে এই যে 5 মিলিলিটার বা 5 সেন্টিমিটার কিউব, আমরা 5 মিলিলিটারকে 1000 দিয়ে ডিভাইড করে আমরা 5 মিলিলিটারকে আমরা মানে ইয়াতে নিয়ে লিটারে নিয়ে দেখেন ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে? অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে কিন্তু আমাদের 0.106। How many cc of 0.1 molar solution of a monoacidic base is required to neutralize a 25 centimeter cube decimolar solution of dibasic acid? তাহলে 20 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এখানে এটা হচ্ছে আমরা কি বলতে পারি V1, decimolar মানে হচ্ছে আমাদের S1, ডাইবেসিক মানে হচ্ছে E1 ইকুয়াল টু হচ্ছে 2। হাউ মেনি সিসি মানে হচ্ছে V2 বের করব, 0.1 মোলার মানে হচ্ছে এটা হচ্ছে S2, মোনোঅ্যাসিডিক মানে হচ্ছে E2 ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা লিখতে পারি E1 V1 S1 ইকুয়াল টু E2 V2 S2। তাহলে এখানে আমরা বের করতেছি V2, তাহলে আমরা বসাই দিই মানগুলো। E1 হচ্ছে আমাদের 2 ইনটু V1 হচ্ছে 25 ইনটু S1 হচ্ছে আমাদের ডেসিমাল মানে 0.1 ইকুয়াল টু E2 আমরা হচ্ছে 1, V2 তো আমরা বের করব, S2 হচ্ছে 0.1। তো আমরা কি লিখতে পারি দেখো, তখন চলে যাচ্ছে। তাহলে V2 ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো, V2 ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে 50। তাহলে অ্যানসার হবে কি? অ্যানসার কিন্তু হবে আমাদের এই 50। 10 milliliter 0.5 molar sodium carbonate solution needs 12.6 milliliter sulfuric acid solution to be neutralized. এক টাইপের কোশ্চেন, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড, মানে আমাদের এই অ্যাসিডটা হচ্ছে আমাদের 2। তাহলে আমরা দেখি এটা হচ্ছে আমাদের V1 S1 E1 ইকুয়াল টু হচ্ছে 2, V2 E2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তাহলে আমরা E1 E2 আমরা না লিখেও তো করতে পারি, সো আমরা এটা E1 E2 না লিখে করি, এটা আমরা শর্টকাটে করি। তাহলে আমরা কি লিখবো যে V1 S1 আমরা V1 S1 লিখবো মানে 10 ইনটু 0.5 ইকুয়াল টু, যেহেতু E1 E2 সেম, V2 ইনটু আমাদের আমরা তো এস বের করবো, তাই না? সো আমরা তো V2 জানি, সো V2 হচ্ছে আমাদের 12.6 ইনটু S2। তাহলে আমরা কি লিখতে পারি যে 10 ইনটু 0.5 ডিভাইড বাই 12.6 ইকুয়াল হচ্ছে আমাদের S2, ঠিক আছে? তাহলে আমরা দুই পাশে যদি পয়েন্ট উঠাই দেই, তাহলে আমরা জিনিসটা এমন ভাবে লিখতে পারি যে পয়েন্ট উঠাই দিলে 10 ইনটু 5 হবে মানে হবে 50, আর এখানে হবে কি 126। সো এই ভ্যালুটা দেখে এখান থেকে ডিটারমাইন করাটা আসলে একটু টাফ, প্লাস এই টাইপের এমসিকিউ আমাদের মেডিকেল নরমালি আসে না, বাট যেহেতু কবির স্যারের চ্যাপ্টার শেষে এমসিকিউ, তাহলে আমরা এটাও সলভ করে দিচ্ছি। দেখো আমরা যদি এভাবে করতে পারি, লাইক মনে করো 50 আছে, তো যেহেতু যাবে না তাহলে কি হবে, একটা 0 আসবে। তাহলে কয়বার যাবে দেখো, সবগুলো অপশনে কিন্তু 3 দিয়ে, 0.3, তাহলে অবশ্যই এটা 3 দিয়ে যাবে। তাহলে আমরা দিই 126 হতে 3, তো কত দেখো তো 18 1 7 আর হচ্ছে 3, তাহলে 378, তাহলে 378 তাহলে থাকতেছে কত 2 2 1 122, মানে এখানে দেখো 126 আর 122, তো দেখো মানগুলো কিন্তু 126 222 না হয়ে যদি 8 বেশি হতো, তাহলে কিন্তু এখানে আমাদের আরেকবার চলে যেত, তাই না? মানে খুবই মানে কম মার্জিনের জন্য, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা যদি এখানে একটা 0 দিই, তাহলে আমরা দেখতেছি যে 126 এর যে 10 টাইম সেটা হচ্ছে 1260 বাট এই ভ্যালুটা কিন্তু 12220, মানে ভ্যালুটা কিন্তু অলমোস্ট তার কাছাকাছি, তাই না? মানে বুঝতেছি এই ভ্যালুটা কিন্তু এটা 9 দিয়ে যাবে, সো 9 দিয়ে কিন্তু এটা অবশ্যই যাবে, তাই না? তাহলে দেখো আমাদের 9 দিয়ে কিন্তু অপশন একটাই আছে, তাহলে অ্যানসার কিন্তু হবে কি এ। সো এইভাবে কিন্তু তোমরা এগুলো কিন্তু ইজিলি তোমরা ডিটারমাইন করতে পারবা। হোয়াট কনসেন্ট্রেশন অফ 50 মিলিলিটার, মানে আমাদের হচ্ছে এখানে S2 বের করব, 50 মিলিলিটার মানে হচ্ছে V1 KMnO4, KMnO4 হচ্ছে আচ্ছা এখানে তো V2, হ্যাঁ E2, KMnO4 এর জন্য হচ্ছে 5, হ্যাঁ। টু নিউট্রালাইজ অ্যাসিডিক সলিউশন 50 ml মানে হচ্ছে এখানে V1 আমাদের হচ্ছে S1 FeSO4, E1 হচ্ছে এখানে 1। তাহলে আমরা বলতে পারি E1 V1 S1 ইকুয়াল টু E2 V2 টু S2, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি এখন যে 150 আছে, আচ্ছা তাহলে এখানে দেখো যে দুই জায়গায় কিন্তু কি আছে 50 আছে, তাহলে 50 50 কাটা, ঠিক আছে? তাহলে আমাদের হবে কি S2 ইকুয়াল টু 0.1 ডিভাইড বাই হচ্ছে 5, ঠিক আছে? তো 0.1 ডিভাইড আমরা এভাবে লিখতে পারি 1/10 ইনটু 5, হ্যাঁ। তো আমরা লিখতে পারি 1/50। সো 1/50 আমরা কি জানি, 1/50 আমরা এভাবে লিখতে পারি 1/50 আমরা যদি ভাগ করি, সো 1 যাচ্ছে না, তাহলে এখন হবে কি 2 100, ছোটবেলায় ম্যাথে আমরা ফিরে যাচ্ছি, তাই না? তাহলে 0.02। তো এটা হচ্ছে যারা একেবারে ডিরেক্টলি দেখে পারো না, যারা ডিরেক্টলি দেখে বলতে পারো যে এটা এত হবে, যেমন এত কিছু করার দরকারই হয় না, তো অনেকে এটা দেখে বলতে পারে যে 1/5 হবে না, মানে পয়েন্ট মানে 2 টাইপ হবে, যেটা অলরেডি পয়েন্ট আছে, তাহলে 0.02 হবে, এই এখান থেকে বলে ফেলা যায়। মানে 1/5 মানে আমরা কি জানি, 1/5 মানে কিন্তু হচ্ছে কি 0.2, যেহেতু 0.1/5 মানে হবে কি 0.02, এখান থেকে কিন্তু ইজিলি বের করে ফেলা যায়। বাট যাদের সমস্যা তারা হচ্ছে পুরোটা ভেঙে ভেঙে করো, কোনো সমস্যা না, আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে, যেভাবে করো তুমি সমস্যা নেই করো। হোয়াট উইল বি দ্য নেচার অফ এ সলিউশন মেড বাই মিক্সিং সেম ভলিউম অফ 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড এন্ড 1 মোলার সালফিউরিক সলিউশন। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা আগে যে করছিলাম একটা ম্যাথ মানে একটা থিওরি, এটা কিন্তু আসলে ম্যাথ করার কোনো দরকারই নাই। কেন দেখো এখানে সেম ভলিউম বলছে, মোলারিটিও সেম, তাহলে এখানে ডিফারেন্স হবে কি যে এখানে হচ্ছে এই যে E1 ইকুয়াল টু এটা হচ্ছে 1 আর এখানে হচ্ছে E2 ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে আমরা দেখতেছি এটা কিন্তু সেম একটা আগে করছিলাম, তার মানে আমরা দেখতেছি যে এখানে সালফিউরিক অ্যাসিড আমাদের 1 মোলার যদি হয় বা 1 মোল থাকে, সেক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে 2 মোল। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড 1 মোল আছে, আমরা সালফিউরিক অ্যাসিড 1 মানে 0.5 মোলকে নিউট্রালাইজ করবে, বাকি 0.5 মোল কিন্তু অলরেডি সেই রিঅ্যাকশন সলিউশন থেকে যাবে। যেহেতু 0.5 মোল সালফিউরিক অ্যাসিড থেকে যাবে, এইজন্য তার নেচারটা কেমন হবে, তার নেচারটা কিন্তু অবশ্যই হবে কি অ্যাসিডিক হবে, ঠিক আছে? Adding 5 milliliter 0.1 molar sodium hydroxide to 10 milliliter 0.1 molar soluble solution contain which ions in the mixed solution। আচ্ছা তাহলে এটা আমরা দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি প্রডিউস করবে, NaCl প্লাস হচ্ছে H2O, ক্লিয়ার কথা? তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু আমাদের 5 মিলিলিটার,
হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আছে 10 মিলিলিটার। যেহেতু এটা দুইটাই এটা হচ্ছে দেখো মনো অ্যাসিডিক বেস, এটা হচ্ছে মনোবেসিক অ্যাসিড, তার মানে আমরা দেখতেছি এটা 5 মিলিলিটারের জন্য এটা 5 মিলিলিটার লাগবে, অর্থাৎ 5 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সলিউশনে থেকে যাবে এক্সট্রা। তার মানে আমরা বুঝতেছি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড 5 মিলিলিটার কি থাকবে এক্সট্রা থাকবে। তো সলিউশনে সেটা কি হিসাব ফর্মে থাকবে H+ Cl- ফর্মে থাকবে, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড Na+ মানে সবাই রিয়েক্ট করে ফেলছে। প্লাস এখানে কি থাকতেছে দেখো NaCl প্রডিউস করলো, তার মানে এখানে Na+ Cl-, তার মানে আমরা দেখতেছি এখানে কি কি আয়ন থাকতেছে, আয়নের মধ্যে থাকতেছে H+ Cl-, Na+, ক্লোরিন আর তো সেম কথা তাই না। তার মানে আমরা দেখতেছি H+ Na+, Cl- কোথায় আছে দেখো H+ Na+, Cl-, অপশন হচ্ছে সি। তার মানে অ্যানসার কিন্তু হবে কি সি, বাকি কোনটা কিন্তু মিলতেছে না তাই না, বাকি কোনটার সাথে হবে যাচ্ছে না। দেখো এখানে আমাদের OH+ হবেই না, H+ আছে Cl- আছে, OH- আমাদের এখানে হবে না, তো এখানে আমাদের দেখা লাগবে আসলে কোনটা আনসার, কিন্তু আমাদের হচ্ছে সি। What is the nature of 10 centimeter cube 0.1 molar sulfuric acid, 10 centimeter cube 0.1 molar sodium hydroxide, 1 centimeter cube molar sodium hydroxide mixture? ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে তিনটা জিনিস আছে, তিনটার মধ্যে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে সালফুরিক অ্যাসিড। ঠিক আছে, তো এখানে দেখো যে সালফুরিক অ্যাসিড কতটুকু আছে দেখো তো 10 ইনটু 0.1, 10 ইনটু 0.1 ইকুয়াল টু আমাদের 0.1। ঠিক আছে, এখানে কতটুকু আছে 10 ইনটু 0.1 কত হচ্ছে দেখো 0.1। আচ্ছা এটা কত হচ্ছে 10 ইনটু 0.1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে হচ্ছে এটা 0.1। এখানে আছে কি 1 ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা হ্যাঁ 1 ইনটু, সরি সরি এখানে একটু তো ভুল বসেছে, এখানে তো পয়েন্ট হবে না, সেকেন্ড পয়েন্ট হবে না। আচ্ছা তাহলে এখানে 10.1 টু 1, ঠিক আছে 1 মিলিমোল, 10 ইনটু 0.1 মানে হচ্ছে 1, আর এখানে 1 মানে হচ্ছে 1। তার মানে দেখতেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা সেটা হচ্ছে 2 মিলিমোল, আর সালফিউরিক অ্যাসিড আছে হচ্ছে 1 মিলিমোল। এটা দেখে মনে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে বেশ বেশি আছে, মানে এটা কেমন হবে অ্যালকালাইন সলিউশন হবে, বাট এটা কিন্তু নিউট্রাল হবে। কেন নিউট্রাল হবে, কারণ আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোলের জন্য, হ্যাঁ আমাদের সালফিউরিক অ্যাসিড 1 মোলের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড হবে কি 2 মোল, তার মানে সালফিউরিক অ্যাসিড আছে 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে কত 2 মোল, তার মানে অ্যানসার কিন্তু আলটিমেটলি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তার মানে অ্যানসার হবে কি, অ্যানসার হবে কি নিউট্রাল। আচ্ছা দেখো পরেরটা আমরা দেখি হাউ মাচ 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ রিকোয়ার্ড টু অক্সিডাইজ 9.5 গ্রাম ফেরাস সালফেট। হ্যাঁ আচ্ছা এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা দেখো হাউ মাচ বলছে, মানে এখানে চাইছে ভি এস দেওয়া আছে, হ্যাঁ সো কেম এর উপর আমরা জানি ই এর আমরা যদি 2 ধরি, যদি ভি2 এস যদি ই2 ধরি, তাহলে কেম এর উপর হচ্ছে কত 5। আচ্ছা রিকোয়ার্ড টু অক্সিডাইজ পয়েন্ট, মানে ডাব্লিউ দেওয়া আছে ফেরাস সালফেট, এটা হচ্ছে ই1, সেটা হচ্ছে আমাদের 1। তাহলে আমরা বের করি যে ই1 n1 ইকুয়াল টু ই2 n2। তাহলে ই1 আমরা এখানে কি দেখতেছি 1 ইনটু ডাব্লিউ, যেহেতু আমরা এখানে গ্রাম দেওয়া আছে আমরা ডাব্লিউ বাই এম করব। তো ফেরাস সালফেটের যে ম্যাস সেটা হচ্ছে কত, ফেরাস সালফেট হচ্ছে 151.85। হ্যাঁ সো আমরা এটা মনে রাখবো, তো আমরা এখানে 151 ধরে করি, 151 ইকুয়াল টু ই2 দেখো কত, ই2 হচ্ছে 5 ইনটু n2। আমরা জানি এন আমরা এখানে তো ডাব্লিউ বাই এম দিয়ে করতে পারি, ভি এস দিয়ে করতে পারি, আমাদের এখানে যদি ভি আর এস আছে আমাদের ভি বের করা লাগবে, সো আমরা ভি2 ইনটু এস হচ্ছে আমাদের 1 দিলাম। আচ্ছা তাহলে এখন দেখো তো কি হয়, আমরা এখানে যদি কাটাকাটি করি, কাটাকাটি বলতে 1 অন্ত শেষ, তাহলে আমার থাকতেছে হচ্ছে ভি2 ইকুয়াল টু কি হবে যে ডাব্লিউ, এখানে দেখো তো কত ডাব্লিউ, কত ডাব্লিউ 9.5, তো আমরা কিন্তু চাইলে এখানে আছে এখন না দিয়ে পরে এখন দেই, এখানে 9.5 151 আর হচ্ছে এখানে 5। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব, ক্যালকুলেশন করার জন্য আমরা হচ্ছে একটু দেখি, এটা আমরা যদি ধরে নিই। আর জিনিস কি এখানে দেখো আমরা এখানে যে ভ্যালুটা বের করতেছি, যেহেতু আমরা সবগুলা এসি ইউনিট রাখতেছি, ভ্যালুটা কিন্তু লিটারে আসবে, মানে আমাদের অ্যানসারটা কিন্তু মিলিলিটারে তাই না। সো আমরা কিন্তু এখানে 1000 দিয়ে হচ্ছে আগে কি করব সাথে মাল্টিপ্লাই করে ফেলবো। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমরা যদি 10 ধরি, সো 10 দিয়ে আমরা যদি ডিভাইড করি কত হবে 15 এর মতো হবে। সো 15 ইনটু 5 কত আসে দেখো তো 75 ডিভাইড হচ্ছে 1000। আমরা ভ্যালুটা পরে চেঞ্জ করে দেব, যেহেতু আমরা এখানে ভ্যালুটা ছোট, আমরা একটা বড় মান ভ্যালু ধরছি। সো কত আসে দেখো তো 1000 হচ্ছে, তাহলে এটা 175 520 কতবার যাবে আর দেখো তো 3, মানে 2 to 5 পরে আছে আবার 25, মানে 13 পয়েন্ট সামথিং। ঠিক আছে 13 এর কাছাকাছি ভ্যালু কোনটা দেখো তো, 13 এর কাছাকাছি ভ্যালু কিন্তু এই যে একটা, হ্যাঁ সো এখন বলতে পারবো ভাই ভ্যালুটা তো 13 না 12.5, আমরা আসলে এখানে ভ্যালুটা একটু বাড়াই ধরছিলাম না, সো আমরা যদি 9.5 ধরে করতাম আলটিমেটলি 12.5 আসতো। হ্যাঁ সো এটা কিন্তু আমরা এটা বুঝতে পারছি আশা করি। হাউ মেনি গ্রামস অফ পিওর পটাশিয়াম ডাইক্রোমেট ইজ রিকোয়ার্ড টু অক্সিডাইজ 10 গ্রাম ফেরাস সালফেট। তো ফেরাস সালফেট আমরা জানি সেটা কি 151.85, আর K2 CO2 পটাশিয়াম ডাইক্রোমেট কত 294। হাউ মেনি গ্রামস অফ পিওর, তার আমাদের বের করা লাগবে পটাশিয়াম ডাইক্রোমেট, আর পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে তার এটা যদি আমরা বলি ই2, হ্যাঁ সো ই2 হচ্ছে এখানে 6, আর এফ ই1 হচ্ছে আমাদের কত 5, সরি ই1 হচ্ছে আমাদের 1, হ্যাঁ ই1 হচ্ছে আমাদের 1। তাহলে আমরা জানি যে n1 ই1 n1 ইকুয়াল টু ই2 n2। সো আমরা এখানে কি করবো, যেহেতু আমাদের সব গ্রামে, সো আমরা এখানে v1 s1 সূত্র আমরা জাস্ট w বাই m দিয়ে করে ফেলবো। সো এটা কি হবে দেখো তো ই1 আমরা কি জানি ই1 হচ্ছে এখানে কত 1 ইনটু w বাই m, সো w আছে এখানে 10 ডিভাইড হচ্ছে m, আমরা জানি ফেরাস হচ্ছে 151 ইকুয়াল আমরা ই2 হচ্ছে কত এখানে 6 ইনটু w বাই m, সো w তো আমরা বের করব, m হচ্ছে আমাদের 294। সো আমরা কি লিখতে পারি যে w ইকুয়াল টু সো 10 বাই 151 ইনটু 294 তো হচ্ছে 6। হ্যাঁ আচ্ছা সো আমরা এটা কিভাবে করতে পারি দেখো তো 10 বাই 150 এখানে লিখতে কত হবে। আচ্ছা আমরা এখানে কি করতে পারি 10 বাই 150 এটা 15 দিতে পারি, তারপর আমরা 6 বাই 294 দেখো তো যায় কিনা 294, তাহলে কত হয় দেখো তো 4, তাই তো কত হবে 49, দেখো এটা কিন্তু ডিরেক্টলি যাচ্ছে। হ্যাঁ তাহলে হবে কি এটা আমরা যদি দিই তাহলে হবে কত 49, সো 49 ডিভাইড হচ্ছে 15। সো আমরা জানি 15 যদি আমরা 3 টাইমস করি তাহলে কত হবে 3, সো 3 পয়েন্ট সামথিং, মানে 3 থেকে একটু বড় আসবে। দেখো 3 পয়েন্ট সামথিং ভ্যালু কিন্তু দুইটা আছে, মানে এই দুটো বাদ,
ঠিক আছে। সো 3.9 আর 3.229, সো 3.9 মানে অলমোস্ট 4, সো 4 হতে গেলে ভ্যালুটা কি 60 কাছাকাছি হওয়া লাগবে। যেখানে যদি 59 হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম 3.9, আর যেহেতু হচ্ছে 49 তাহলে কিন্তু ভ্যালুটা কি হবে, ভ্যালুটা কিন্তু 49 তো 99 হ্যাঁ 49, যেহেতু ভ্যালুটা 49 তাহলে ভ্যালুটা কিন্তু হবে কি 3.229 এটা হবে। ঠিক আছে। হাউ মাচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ নিডেড টু কমপ্লিটলি অক্সিডাইজ 5 গ্রাম ফেরাস সালফেট। আচ্ছা তাহলে এটা আমাদের একই রকমই অলমোস্ট। তো দেখো আমি কি করতে পারি, দেখো যে এখানে কেএম এর উপর, হ্যাঁ এটার ম্যাস হচ্ছে 158, সো এগুলো আমরা মনে রাখবো। ফেরাস সালফেটে কত পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত, পটাশিয়াম ডাইক্রোমেটের কত। আচ্ছা তো কেএম এর উপর আমরা জানি এটার যে হচ্ছে মনে করো E2 এটা হচ্ছে কত 5, আর কমপ্লিট অক্সিডাইজ এটা হচ্ছে E1 সেটা হচ্ছে আমাদের কত 1। তাহলে আমরা E1 N1 ইকুয়াল টু E2 N2। তো যেহেতু VS এর কাহিনী আমরা W/M দিয়ে করব, E1 আমাদের কি আছে 1 ইনটু W হচ্ছে আমাদের 5, W বাই হচ্ছে আমাদের M। ফেরাস সালফেট আমরা কত জানি, ফেরাস হচ্ছে 151 ইকুয়াল টু E2 হচ্ছে আমাদের কত 5 ইনটু W তো আমরা বের করব, M হচ্ছে 158। সো কি হবে দেখো তো ফেরাস সালফেট। আচ্ছা তাহলে আমাদের কি আসে এখন, আমরা W যদি বের করি, W ইকুয়াল টু আমাদের দুই পাশে তো 5 আছে, সো আমরা যদি এখানে 5টা কেটে দেই তাহলে হবে কি 158 ডিভাইড বাই 151, ভ্যালুটা 1 এর কাছাকাছি। তো 1 এর কাছাকাছি ভ্যালু কিন্তু একটা আছে, মানে 1 একটু বড় হবে, তার অ্যান্সার কিন্তু একটা আছে, এটা 1.04। তাহলে আমাদের এমসিকিউ গুলো কিন্তু শেষ হয়ে গেল। আশা করি আমরা এমসিকিউ বুঝতে পারছি। তো সবাই শুভকামনা রইলো, সবাইকে আসসালামু আলাইকুম।